আজকে 21শে জুন ক্যাম্পাসে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই মূলত অনুষ্ঠানটি করা হয় বেশ ঝাঁকঝমকভাবে। এবারেও তার ব্যতিক্রম নয়। রকি মাঠের এক কোণে বসে বসে আশপাশটা পরিদর্শন করছে। শহীদ মিনারের উপর বসে বসে কিছু একটা ব্যাপার নিয়ে রকিব, সোহাগ, শ্রাবণ, শামীম, সোহান সবাই মিলে আলোচনা করছে। রকি লক্ষ্য করলো আজকে তাদের সবার সাথে আয়ান উপস্থিত আছে। আয়ানের পায়ে গুলি লাগার কারণে সে এতদিন ভার্সিটিতে আসতে পারেনি। আয়ানের পায়ে শক্ত করে ব্যান্ডেজ করা। রকি এটা দেখে সামান্য মুচকি হাসে। মাঠের অন্য পাশে গাছতলায় বসে আছে শ্রাবণী, নেহা, তিশা, মীরা, স্নেহা। তারা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। রকির কোনো সঙ্গী নেই, যার কারণে সে সবসময় একা একা থাকে। সময়ের বিবর্তনে রকি একা থাকতে শিখে গেছে। এখন সঙ্গী থাকলেও কিছু যায় আসে না, আবার সঙ্গী না থাকলেও কিছু যায় আসে না তার। রকির মনে হলো হুমায়ুন সাহেবের কথাটা, তাকে বার্থডে পার্টিতে উপস্থিত থাকতে হবে। তার ব্যাগের ভেতর এখনো ইনভিটেশন কার্ডটা পড়ে আছে। রকির কাছে এগুলোর কোনো মূল্য নেই। সময়ের মূল্য তার কাছে অতি গুরুত্বপূর্ণ। শুধু রকি নয়, অন্যান্য মানুষের কাছে সময়ের মূল্য অনেক বেশি। ক্যাম্পাসের গেট দিয়ে R15 নিয়ে একটা ছেলে প্রবেশ করে। তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে বড়লোক বাবার একমাত্র আদরের সন্তান। পরনে তার হলুদ কালারের শার্ট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, চোখে স্টাইলিশ কালো চশমা, হাতে দামি ঘড়ি, স্ট্রেট চুল, মুখের চাপ দাড়ির সাথে লেগে আছে এক চিলতে মুচকি হাসি। বেশ দেখতে ছেলেটাকে। সব মেয়েদের মুখে এখন ছেলেটার প্রশংসা, কত কিউট, হ্যান্ডসাম, নানা ধরনের নানা কথা। ছেলেটা বাইক পার করে বাইকের চাবি ঝাঁকাতে ঝাঁকাতে শহীদ মিনারের সামনে দিয়ে যাচ্ছিল। তখন পিছন থেকে শামীম তাকে ডাক দেয়, হেই ম্যান, এদিকে আসো। ছেলেটা চাবি ঝাঁকানো বন্ধ করে পিছনে ফিরে তাকায়। 6টা ছেলে শহীদ মিনারের উপর বসে আছে। এর মধ্যে থেকে কে তাকে ডাক দিয়েছে সে এটা বুঝে উঠতে পারছে না। তবুও সে ছেলেগুলোর দিকে এগিয়ে যায়। আমায় ডাকার কারণ কি? আমাদের ক্যাম্পাসে নতুন এসেছো, তাই পরিচয় হবার জন্য ডেকেছি। ও, আমি নিলয়। সম্পূর্ণ নাম হচ্ছে নিলয় হাসান নীল। একে একে সবাই নিলয়ের সাথে হাত মিলিয়ে নিজেদের ছোট পরিচয়গুলো দেয়। নিলয় বেশ মিশুকি স্বভাবের। ক্যাম্পাসে আসার সাথে সাথে রকিবের গ্যাংয়ের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলেছে। দূর থেকে বেশ ভালো করেই রকি লক্ষ্য করছে বিষয়টা। এই সকলে তাকিয়ে দেখ, খ্যাটটা এদিকেই আসতেছে। স্নেহার কথা শুনে উপস্থিত সকলে মাঠের দক্ষিণ দিকে তাকায়। রকি নীল রঙের শার্ট, সাদা প্যান্ট পরিধান করা অবস্থায় মাথাটা নিচু করে মাঠের মধ্যবর্তী দিকে চলে এসেছে। রকিকে দেখে নেহার ঠোঁটের কোণে উজ্জ্বল হাসির রেখা ফুটে ওঠে। নেহার হাসি দেখে শ্রাবণী জিজ্ঞেস করে, কি হলো নেহা, একা একা হাসছিস? ব্যাপার কি? কিছু না, এমনিতেই হাসছি। কারণ ছাড়া হাসে তারা যাদের মস্তিষ্কের সমস্যা। আমার জানা মতে তোর মস্তিষ্কের কোনো সমস্যা নেই। খ্যাত ছেলেটাকে দেখেই হাসছি আমি। এখানে হাসার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বোঝা লাগবে না, আমি বুঝলেই হবে। নেহার কথার মানে কিছুই বুঝতে পারছে না শ্রাবণী। তবুও সে ভেবে যাচ্ছে তার কথা। রকি নেহাদের অতি নিকটে চলে এসেছে, কিন্তু সে একবারের জন্যেও মেয়েদের দিকে তাকাচ্ছে না। অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। এই রকি, এদিকে আই তো। ডাকটা শোনা মাত্র রকির বুকটা ধুপ করে উঠেছে। সে পিছন ফিরে তাকায়, কেননা আজকে এই প্রথম ক্যাম্পাসের কোনো মেয়ে তাকে সঠিক নাম ধরে ডেকেছে। আগে পরে সবাই তাকে খ্যাত, ছোট লোক, বোকা, গাধা ইত্যাদি নামে ডাকত। রকি এগিয়ে যায় মেয়েগুলোর কাছে। আজকে তো তোকে বেশ স্মার্ট দেখাচ্ছে, কোনো নায়কের থেকে কম না। নিহার এমন কথা শুনে আশেপাশের সকলে অবাক। রকি লজ্জা মাখা একটা হাসি দিয়ে বলে, ম্যাডাম, আপনি কি যে বলেন, কোথায় নায়ক আর কোথায় আমি, আকাশ পাতাল ডিফারেন্ট। আচ্ছা রকি, আমাকে তোর কাছে কেমন লাগে? কেমন লাগে মানে? আরে বোকা, আমাকে তোর পছন্দে হয় কিনা এটা জিজ্ঞেস করেছি। রকি কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। সে এখন কি বলবে? নেহা দেখতে সুন্দর, কিন্তু তার ব্যবহার মোটেও ভালো না। রকি যদি এখন বলে যে নেহাকে তার পছন্দ হয় না, তাহলে নেহা কি করবে? এটা রকি বেশ ভালো বুঝতে পারছে। কিন্তু যদি সে বলে নেহাকে তার পছন্দ হয়, তাহলে কি হবে? বিষয়টা ভাবতেই রকির ভিতর অস্থিরতা কাজ করছে। কি হলো? কিছু তো একটা বল। আপনাকে কার না ভালো লাগবে? সবার কথা আমি তোকে বলিনি, তোর কি মত সেটাই বল। কিভাবে যে বলি বুঝতেই পারছি না। লজ্জা না পেয়ে তাড়াতাড়ি বল। আপনাকে আমার পছন্দ হয়। তাহলে চল আমরা বিয়ে করে ফেলি। কথাটা শোনা মাত্র রকি মাথাটা নিচু করে ফেলে।
রকির আশেপাশে বসে থাকা মেয়েগুলো হো হো করে হাসতে হাসতে থাকে। নেহা তো হেসে একাকার। তার হাসির পরিমাণ এত পড়ে গেছে যে সে ঠিকমতো কথা বলতে পারছে না। রকি কিছুটা আন্দাজ করতে পেরেছে যে সকলে তাকে নিয়ে উল্লাস করছে। রকির মনটা খারাপ হয়ে যায় সকলের হাসি দেখে, কিন্তু তার মন ভালো করার তো মানুষ নেই। এই শহরে আপন মানুষগুলোই মুখেশের আড়াল থেকে পিঠে ছুরি মারে। ভাবতেই কতটা খারাপ লাগে। নিজের জীবন বাঁচাতে মানুষ কত কিছু করে। নেহার সাথে কিভাবে বিয়ে করবি, কিভাবে বাসরাত করবি সেটা নিয়ে ভাবছিস নাকি? আরে আগে দুজনে বিয়েটা হতে দে, তারপর না হয় বাসর রাত। ছোট লোকের আশা দেখেছিস কত বড়? বড় লোকের মেয়েকে নাকি তার পছন্দ। আবার তো এখন মন যাচ্ছে এই ছোট লোকটাকে জুতো পিটা করতে। ছোট লোকদের আশা যে এত বড়, এটা এই রকিকে না দেখলে বুঝতেই পারতাম না। কেমন মা বাবার ঘরে এই ছেলে জন্ম নিয়েছে সৃষ্টিকর্তাই জানে। রকি কিছু বলতে চেয়েও কিছু বলতে পারছে না, কারণ রকি নারীদের সম্মান করে। এখন যদি কোনো পুরুষ মানুষ রকির বাবা মায়ের সম্পর্কে এমন কথা বলতো, তাহলে রকি তার সাথে ভালো কিছু করতো না, খুব ভয়াবহ অবস্থা করতো। ম্যাডাম, আমাকে ক্লাসে যেতে হবে। তুই কি ক্লাস করবি? স্যার কি তোকে ক্লাসে ঢুকতে দিবে? আমার তো মনে হয় তোর থেকে আমাদের ক্যাম্পাসের দফতরি অনেক ভালো। রকি তার মাথাটা নিচু করে নেয়। পাশ থেকে টিশা বলে ওঠে, শোন, তোকে এখন একটা সহজ কাজ দিব, তুই সেটা করে দেখাবি। ম্যাডাম দুঃখিত, আমি আপনাদের কোনো কাজই করতে পারবো না। তাহলে তোকে এখান থেকে যেতেও দিব না। আচ্ছা বলেন, কি কাজ করতে হবে আমাকে? তুই এখন শ্রাবণীকে প্রপোজ করবি, এটাই তোর কাজ। রকির চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। টিশার পাশেই দাঁড়িয়ে আছে শ্রাবণী। সে তো রেগে একাকার। এই ছোট লোকটা আমাকে প্রপোজ করবে? ওর কি সাহস আছে? দিশা, তুই অন্য কাউকে বল প্রপোজ করতে। অন্য কাউকে নয়, তোকেই প্রপোজ করবে সে। আর রফকি, প্রপোজটা কিন্তু একেবারে ফিল্মি স্টাইলে করতে হবে। শ্রাবণী এতক্ষণ দাঁড়িয়েছিল, এখন যে এসে গাছ চত্বরে বসে পড়ে। রকি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, তার ডান হাতটা মাথায়। ভীষণ চিন্তা হচ্ছে, কি করবে বুঝতে পারছে না সে। এখন যদি কেউ এসে রকিকে এই ঝামেলা থেকে বাঁচিয়ে নেয় তাহলে ভালোই হতো, কিন্তু রকির ভাগ্যে কেউ সহায় হয়নি। মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে চলবে? প্রপোজ করতে হবে, তাড়াতাড়ি কর। রকি বুঝতে পারছে না মেয়েগুলো এবার তার সাথে কি করতে যাচ্ছে। তবে শ্রাবণীকে প্রপোজ করলে রকির অবস্থা যে ভালো হবে না এটা সে বেশ ভালো করেই বুঝতে পারছে। রকি সময় নষ্ট না করে এক পা শ্রাবণীর দিকে এগিয়ে যায়। সে হাঁটু গেড়ে বসার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় পিছন থেকে শুনতে পায়, নেহা, তোমরা সবাই মিলে আজকে রকির সাথে কি করবে ভেবেছো? রকিবের কণ্ঠস্বর শুনতেই রকি স্থির হয়ে দাঁড়িয়ে যায়। রকিব সহ তার দলবল এসে রকির সামনে দাঁড়ায়। রকি খেয়াল করলো যে ক্যাম্পাসে নতুন আসা নিলয় নামের ছেলেটা তাদের সাথে উপস্থিত আছে। নিলয় ছেলেটা বারবার রকির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। রকি নিলয়ের চোখের দিকে তাকায় না, কারণ কোনো এক অজানা ভয়। রকিব, এটা কে? পরিচয় করিয়ে দিলি না যে। কার সাথে পরিচয় হতে চাচ্ছ তুমি? নিলয় হাত দিয়ে রকির দিকে ইশারা করে। রকি বেশ বুঝতে পারছে নিলয় কার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছে। রকিব কয়েক পা এগিয়ে রকির শার্টের প্রথম বোতামটা লাগাতে লাগাতে বলে, ওর সাথে পরিচয় হয়ে কি করবে? বন্ধুত্ব করব। রকির সাথে বন্ধুত্ব করবে তুমি? কেন, তোর সাথে বন্ধুত্ব করলে কি কোনো সমস্যা? সে তো তোমাদেরই বন্ধু। নিলয়ের কথা শুনে রকিব সহ বাকিরা হাসতে থাকে। নিলয় বুঝতে পারছে না সে এখানে হাসার মতো কি বলেছে। সে কয়েকবার লক্ষ্য করেছে রকিকে, বোকাশোকা চেহারা, তাকে দেখলেই কেমন যেন হাসি পায়। তবুও নিলয় হাসে না। সে এখানে এসেছে মিলেমিশে থাকার জন্য। নিলয় যে রকিবকে টেনে তার পাশে দাঁড় করায়। রকিব, আমি বুঝতে পারছি না, তোমরা সবাই আমার কথা শুনে হাসতেছো কেন? আমি বলছি, কেন আমরা সবাই তোমার কথা শুনে হাসতেছি? রকিব কিছু বলতে যাবে, এর আগেই নিহা কথাটা নিলয়কে বলে ওঠে। নিলয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নিহার দিকে। নিহার ঠোঁটের কোণে হাসির রেখা, তার ঠোঁটের নিচে বড় একটা কালো তিল রয়েছে। নিলয়কে এটা যেন চুম্বকের মতো আকর্ষণ করছে। কিছুক্ষণের জন্য নিলয় ভুলেই যায় তার আশেপাশে যে রকিব সহ আরো অনেকে আছে। নিলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে রকিব হালকা করে কাশে। নিলয়, তোমার সামনে কথাটা নিচু করে যে বোকাশোকা ছেলেটা দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে রকি। ক্যাম্পাসের সবচেয়ে নোংরা এবং গরিব ছোট লোক হচ্ছে এই রকি, আর তার সাথে আমাদের বন্ধুত্ব। তুমি এটা চিন্তা করলে কি করে? তাহলে তোমাদের সঙ্গে রকি দাঁড়িয়ে আছে কেন? শ্রাবণীকে প্রপোজ করার জন্য। নিলয় একবার গাছ চত্বরে বসে থাকা শ্রাবণীর দিকে তাকায়। অনেক ধনীর মেয়ে, এটা তাকে দেখেই বোঝা যায়। সে আবার রকির দিকে তাকায়।
নীল রঙের একটা পুরনো শার্ট, সাদা প্যান্ট পরিধান করা অবস্থায় মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। শ্রাবণীর সাথে রকির আকাশ পাতাল ডিফারেন্স। সে ঠিক বুঝে উঠতে পারছে না রকির মতো ছেলে কিভাবে শ্রাবণীর মতো মেয়েকে প্রপোজ করার সাহস করে। এই রকি, শ্রাবণী আর কতক্ষণ অপেক্ষা করবে তোর প্রপোজালের জন্য? ধমকের সুরে কথাটা বলে নেহা। রকি হালকা ভয় পেয়ে কেঁপে ওঠে। ভয়ে শ্রাবণীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নিলয় দাঁড়িয়ে আছে রকিবের কাঁধে ভর দিয়ে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। রকির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। নিলয় রকির চোখের দিকে তাকায়। অসম্ভব আত্মবিশ্বাস নিয়ে সে শ্রাবণীর সামনে হাঁটু গেড়ে বসে আছে, কিন্তু বাইরে সকলের সামনে প্রকাশ করছে তার ভয়। নিলয় এবার বেশ বুঝতে পারছে রকি কোনো রহস্যময় শহরের কীটপতঙ্গ, যার চোখের দৃষ্টি দু কথা বলে। রকি নিজেকে প্রস্তুত করে, হাত দুটো শ্রাবণীর দিকে বাড়িয়ে দেয়। মাথা কিছুটা ঝুঁকে মোটা ফ্রেমের চশমা খুলে শ্রাবণীর চোখে চোখ রেখে হঠাৎ করেই বলে ওঠে, ভালোবাসা কি আমি এটা জানি না। চোখ জোড়াই সেকেন্ডের জন্য বন্ধ করলে তোমার মায়াবী চেহারাটা ভেসে ওঠে। যদি সম্ভব হতো তাহলে আমি সারাক্ষণ চোখ জোড়া বন্ধ করে তোমায় কল্পনা করতাম। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমি বড্ড ভালোবাসি। তোমাকে নিয়ে আমার মনের অফুরন্ত আশা। হৃদয়ের ক্যানভাসে তোমায় রঙিন করে আঁকা ছবি, হৃদয়ের ক্যানভাসে তোমারে রং দিয়ে আঁকা ছবি। সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি। শ্রাবণী, আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে আমার হৃদয়ে তোমার অস্তিত্ব অপরিসীম। হাঁটু গেড়ে এখনো আগের অবস্থায় বসে আছে রকি। তার চোখ জোড়া হতে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। বাম হাত দিয়ে সে চোখ জোড়া মুছে নেয়। কম বেশি সবাই অবাক। কেউ ভাবতে পারেনি রকি এমন করে শ্রাবণীকে প্রপোজ করবে। শ্রাবণী এক দৃষ্টিতে তাকিয়ে আছে রকির দিকে। তার চোখ জোড়া কেমন যেন মায়াবী, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছেলেদের চোখ এত মায়াবী হয় এটা শ্রাবণী আগে কখনো লক্ষ্য করেনি। এই প্রথম রকির চোখে চোখ রেখে সে বুঝতে পেরেছে এটা তার নতুন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বসা থেকে উঠে দাঁড়ায় শ্রাবণী। কাউকে কিছু না বলে জায়গাটা ত্যাগ করে সে। পিছন থেকে অবশ্য নেহা, টিশা, মীরা ডেকেছিল, কিন্তু শ্রাবণী একবারের জন্যও পিছন ফিরে তাকায়নি। তোর নায়িকা তো চলে গেছে, এখনো কি বসে থাকার ইচ্ছে আছে নাকি? রকি পেন্ট থেকে ময়লা পরিষ্কার করে সোজা হয়ে দাঁড়ায়। চোখে চশমা লাগিয়ে প্রথমে নিলয়ের দিকে সরু দৃষ্টিতে তাকায়। নিলয় ঠোঁট বাঁকা করে মুচকি হাসে। রকি হাসে না, কারণ ছাড়া হাসে সে খুব কম সময়। অকারণে হাসা মানে বোকার পরিচয় নিচ থেকে দেওয়া। রকি কাউকে কিছু না বলে পাশ কাটিয়ে নিঃশব্দে চলে যায়। গাছের নিচে রয়ে যায় বাকিরা। নিলয় রকিবকে টেনে ক্যাম্পাসের পিছনের দিকে নিয়ে এমন একটা কথা বলে যা শুনে রকিবের ভিতর ভয় কাজ করে আর ভীষণ রাগ লাগে। নিলয়, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? কিভাবে যে তোমায় বলি বুঝতে পারছি না। কি হয়েছে নিলয়, বল আমাকে। এমন করছো কেন? কোনো সমস্যা? আরে বলে ফেলো, সমস্যা নেই, আমরা তো বন্ধু, তাই না? রকিব, ক্যাম্পাসের ওই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। ক্যাম্পাসে তো কত মেয়ে আছে, কোন মেয়েকে ভালো লেগেছে তার নাম বলো। নাম বললে কি তুমি তার সাথে আমার সেটিং করিয়ে দিবে? ক্যাম্পাসে আমার কথা শুনে না এমন কেউ নেই। তুমি শুধু মেয়েটার নামটা বলো, আমি সব ব্যবস্থা করে দেব। আমাদের সাথে দাঁড়িয়েছিলে যে মেয়েটার নাম নেহা, তাকেই আমার ভালো লাগে। এটা কেমন ব্যবহার করো রকিব? তোমার থেকে তো এটা আশা করিনি আমি। নেহা শুধু আমার, নেহাকে ভালো লেগেছে এটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এটা ভালো করেই বলতে পারতে শান্ত হয়ে, এমন ব্যবহার করার প্রয়োজন ছিল না। নেহাকে আমি অনেক ভালোবাসি, যার কারণে তার সম্বন্ধে কেউ কোনো বাজে মন্তব্য করলে আমার মাথা ঠিক থাকে না। দুঃখিত নিলয়। আরে প্যারা নাই, চিল থাক। নেহা তোমারই থাকবে। নিলয় মনে মনে হাসে আর বলে, নেহাকে তো আমার চাই, সেটা যে কোনো মূল্যে, এক রাতের জন্য হলেও। রকিব জানে না সে কার শার্টের কলার ধরেছে, এর পরিণাম কত ভয়াবহ হতে চলেছে। কি ব্যাপার নিলয়, একা একা মুচকি হাসতেছো কেন? নিশ্চয়ই শ্রাবণীর কথা ভাবছো, তাই না? শ্রাবণী মেয়েটাও খারাপ না, উজ্জ্বল সৌন্দর্যের অধিকারী। তাহলে কি তাকে বলবো কথাটা? প্রয়োজন নেই, আমি নিজেই বলবো তার সামনে যে। যেমনটা তোমার ইচ্ছা। দুজনের মধ্যে নীরবতা চলছে। কেউ কিছু বলছে না, শুধু পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে। দুজনের মাথায় ভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। কেউ ভাবছে নিজের প্রিয় মানুষটার কথা, আবার কেউ ভাবছে কিভাবে অন্যের প্রিয় মানুষটাকে কেড়ে নেওয়া যায়। হঠাৎ নিলয়ের পেন্টের পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। তার বুক কিছুটা কেঁপে ওঠে স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা দেখে। সে বুঝতে পারছে না যে এই সময়ে কেন তিনি কল দিয়েছে।
সে কল রিসিভ করে না দেখে পাশ থেকে রকিব মুচকি হেসে বলে, রিসিভ করে কথা বলো। রকিব, তুমি শহীদ মিনারে যে বসো, আমি কিছুক্ষণের মধ্যে সেখানে আসতেছি। রকিবকে আর কিছু বলতে না দিয়ে নিলয় মোবাইলটা হাতে নিয়ে দৌড় দেয়। সে এসে ক্যাম্পাসে নীরব জায়গায় থামে। আশেপাশে তাকিয়ে একবার দেখে নেয় কেউ আছে কিনা। কেউ নেই। নিলয় কয়েকবার নিঃশ্বাস ফেলে সে পরিচিত নাম্বারে কল দেয়। সাথে সাথে ওই পাশ থেকে কলটা রিসিভ হয়ে যায়। নিলয় নিজেকে স্বাভাবিক করে বলে, ভাই, কেমন আছেন আপনি? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। ভাই, এই অসময়ে কল দেওয়ার কারণটা কি জানতে পারি? রকি ভাই কখনো কাউকে কারণ ব্যাখ্যা করে না, যা বলে সেটাই কারণ হয়ে যায়। তথ্যমন্ত্রী মুরাদের মৃত্যুর সংবাদ আমি কবে পাবো? আমি লোক লাগিয়ে দিয়েছি, অতি দ্রুত একটা ভালো সংবাদ আপনার কানে পৌঁছে যাবে। সেটার অপেক্ষায় বসে আছি। আর সামনের কোনো খোঁজ পেয়েছিস? শালাকে চোখের সামনে পেলে জীবিত মাটি চাপা দিয়ে দেব। সেটা সময় হলেই দেখা যাবে। কলটা কেটে যায়। নিলয় এতক্ষণ রিক্কি ভাইয়ের সাথে কথা বলছিল, যে কিনা মস্ত বড় ডন। ছোট বড় সব মাস্তান তাকে জমের মতো ভয় পায়, কিন্তু সে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে ভয় পায় না। তাকে আজ পর্যন্ত রিক্কি ভাই পরিচয়ে সামনাসামনি কেউ দেখেনি। তার যেমন রয়েছে ক্ষমতা, ঠিক তেমনই রয়েছে শত্রু। যাকে কেউ দেখেনি তাকে কিভাবে ধ্বংস করবে, কিন্তু সে তার শত্রু নির্মূল করতে ব্যস্ত। নিলয় ভাবলেশহীনভাবে শহীদ মিনারের উপর বসে থাকা রকিবদের দিকে নিঃশব্দে এগিয়ে যায়। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই মূলত পৃথিবী ধ্বংস হবে। বর্তমান সময়ে ভালো কাজ করার মতো মানুষ পৃথিবীতে কম, কিন্তু খারাপ কাজ করার মতো মানুষের অভাব নেই। একটা সময় ছিল যখন মানুষ খারাপ কাজ করত, তখন তার প্রতিবাদ করার মতো লোকের অভাব হতো না। এখন মানুষ নিজেদেরটা নিয়ে বেশি ভাবে। পাশের বাসার স্বামী তার স্ত্রীকে খুন করে ফেলেছে, কেউ প্রতিবাদ করার মতো নেই সেখানে। টাকার কাছে অতি সহজে বিচার বিক্রি হয়ে যায়। অসৎ লোকের মস্তিষ্কই এখানকার মানুষের কাছে প্রিয়। সৎ হলে এই পৃথিবীতে বাস করা অনেক কঠিন। রাত 11:20 রাহাত আর সালমান ভাই সামনাসামনি বসে আছে। পরিবেশটা কতিপয় নীরব। আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিকে সেই চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। রাতের ভয়ঙ্কর কালো আধার দূর হয়েছে চাঁদের ঝাঁঝালো আলো লেগে। পূর্ণিমার শশী যেন হাসে সারা রাত। হৃদয়ের নাচন তোলে পূর্ণিমার রাত। সালমানের সামনে মদের বোতল আর 2টা কাচের গ্লাস। সে একটা মদ ভর্তি গ্লাস রাহাতের দিকে এগিয়ে দেয়। রাহাত এতক্ষণ যেন এটার অপেক্ষাই ছিল। সালমান সামান্য পরিমাণ মদ পান করে গ্লাসটা টেবিলের উপর রাখে। রাহাত তার হাত থেকে গ্লাসটা টেবিলের উপর রাখে। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে টেবিলের উপর রাখে। দুজন 2টা সিগারেট জ্বালায়। রাহাত সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলে, আমি আর সাব্বির যখন ডিলটা সম্পন্ন করি, তখনই একজন অচেনা আগন্তুকের আগমন হয় আমাদের মাঝে। তার পরনে ছিল লম্বা কালো কালারের টুপি, কালো প্যান্ট, কালো বুট, সব কিছু কালো আর কালো। লম্বা টুপির জন্য চেহারাটা বোঝা যাচ্ছিল না। আগন্তুক আমাকে বলেছে, আপনাকে এটা বলতে, শত্রুকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে নয়। প্রস্তুতি গ্রহণ কর, সামনে মৃত্যুর খেলা শুরু হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাহাত থামে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। চারপাশে হিমেল হাওয়া থাকতেও রাহাত ঘেমে একাকার। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। সে চিন্তিত হয়ে গেছে। অচেনা সেই আগন্তুকের ব্যাপারে সে বেশ সচেতন হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য তার মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে। তার এক হাতে মদের বোতল আর অন্য হাতে জ্বলন্ত সিগারেট। সালমান একবার সিগারেট টানছে, আবার সাথে সাথে মদের বোতলে চুমুক দিচ্ছে। আশেপাশে তার সিকিউরিটি গমগম করছে। সালমানের লোকেরা বুঝতে পারছে না যে সালমান কেন এমন করছে। সালমানের দুশ্চিন্তা দেখে রাহাত বুঝতে পারছে যে তার সাথে দেখা হওয়া আগন্তুক যেই হোক না কেন বড় ধরনের কোনো মাফিয়া। যে সালমানের মতো ভয়ঙ্কর মাফিয়াকে চিন্তায় ফেলতে পারে সে কোনো সাধারণ কেউ না, অসাধারণের মধ্যে একজন। রাহাত বসা থেকে উঠে দাঁড়িয়ে সালমানের পিছনে যেয়ে দাঁড়ায়। রাহাতের বোকার মতো কথা শুনে সালমান উচ্চস্বরে হাসতে থাকে। রাহাত একটু অবাক হয়, কেননা সালমান ভাই যখন হাসে তখন কোনো না কোনো বিপদের আশঙ্কা থাকে। সালমান রাহাতের প্রশ্নের জবাব দিবে এমন সময় তার পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে ফোনটা বের করে কলটা রিসিভ করে কানে লাগায়। ওই পাশ থেকে একজন আগন্তুক বলে ওঠে, সাবধান করতে কল দিইনি এত রাতে। শহরে তো রক্তের খেলা শুরু হয়ে গেল। কি মনে হয় তোর কাছে? এত খুন কি এমনিতেই হয়ে যাচ্ছে? সে যদি আমাকে মেরে দেয় তাহলে? ভয়? তাও আবার আমি? কখনো না। সৃষ্টিকর্তার পর আমি সবচেয়ে বেশি ভয় পাই রিক্কি ভাইকে। পুলিশ আমাদের কিছুই করতে পারবে না।
সময় এখনো হয়নি, আমি জানি কখন তাকে শেষ করতে হবে। তুই নিশ্চয়ই থাক, বাকিটা আমি দেখছি। রেডি থাকিস, যুদ্ধের সময় কিন্তু চলে এসেছে। সালমানের কথার জবাবে ওই পাশ থেকে কোনো উত্তর না আসলেও উচ্চ স্বরে হাসির শব্দ ঠিকই আসে। সালমানের মুখে হাসি নেই কিভাবে থাকবে, যেখানে তার যমদূত শহরে পা রেখেছে। কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না। বেঁচে থাকার ইচ্ছে থাকলেও সালমানের এখন কিছু করার নেই। রাহাতের সাথে দেখা হওয়া অচেনা আগন্তুক যদি রিক্ষিবাই হয়ে থাকে, তাহলে সালমানের মৃত্যু কনফার্ম। সালমান মোবাইলটা পকেটে রেখে রাহাতের দিকে তাকায়। সে এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বেশ মনোযোগ দিয়ে সালমান আর তার বন্ধুর কথাগুলো শুনে যাচ্ছিল। এখন অবশ্য অন্যদিকে তার মনোনিবেশ। রাহাত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর করে মুচকি হেসে কথাগুলো বলে সালমান তার লোকগুলোকে নিয়ে স্থান ত্যাগ করে। রাহাত স্থির হয়ে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছে। সে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। রাত প্রায় 2টার কাছাকাছি। আশেপাশে আবছা অন্ধকারে ছেয়ে গেছে ব্যস্ত শহরটা। সে অন্ধকার দূর করতে রাস্তার পাশের আলোহীন ল্যাম্পপোস্টও ব্যর্থ। মানুষের জীবনটাও ঠিক কেমন যেন বোঝার ক্ষমতা কারো নেই। কখন মৃত্যু কখন জীবিত এটাই হচ্ছে। যখন বাঁচো যখন মরো, আপন মানুষেরাও খবর নেয় না। নিজের দেহের কাছে আত্মাটাই আপন, অন্য কেউ নয়। আলোহীন রাতের আধারে একদল মদ পান করা জনগণ ক্লাব থেকে বাইকে করে ফিরছিল। বেশ দামি বাইক। যে চালাচ্ছে তার নাম রাজীব, পিছনে তার 2 বন্ধু সাকিন আর নাসির। 3জন মিলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে বাড়ি দিকে যাচ্ছে। হঠাৎ করে রাজীব বাইকটা থামায়। পিছনে বসে থাকা সাকিন রাজীবের পিঠে বাড়ি দিয়ে জিজ্ঞেস করে, এখানে তো আমার বা নাজিরের বাসা না, তাহলে বাইক এখানে কেন থামাইছিস? সামনে তাকিয়ে দেখো, কেউ একজন বসে আছে। রাজীবের কথা শুনে সাকিন আর নাসির এদিকটাই তাকায়। কেউ একজন রাস্তার ঠিক মাঝে বাইক দাঁড় করিয়ে বসে আছে। তার পরিধান করা পোশাক অনেকটা অন্যরকম। লম্বা ফেল্টের টুপি, যার কারণে পুরো ফেসটা বোঝা যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে তার ঠোঁটের কোণে ঝুলে থাকা জ্বলন্ত সিগারেটটা। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত বিশাল আকারের লম্বা কালো জ্যাকেট। আগন্তুক বাইকের উপর আরাম করে বসে সিগারেট টানছে। রাজিম বাইকে বসে থেকে কয়েকবার হর্ন বাজায়, কিন্তু আগন্তুক আগের অবস্থায় একইভাবে বসে আছে। নাসির বাইক থেকে নামে। এটা দেখে সাকিনও নেমে দাঁড়ায়। রাজীব স্থির হয়ে বসে আছে। আমি আর সাকিন বাইকের পাশে দাঁড়িয়ে আছি, তুই যে জিজ্ঞাসা করে আয়, রাস্তা ব্লক করে এভাবে বসে আছে কেন? নাসিরের কথা শুনে দ্রুত বেগে রাজীব বাইক থেকে নেমে দাঁড়ায়। সে বেশ কয়েকবার দেখেছে সাকিন আর নাসির কি নিয়ে যেন চোখাচোখি করছে, কিন্তু সে তাদের চোখের ভাষা কিছুই বুঝতে পারছে না। তবুও সে ভয়হীন বালকের মতো বুকটা উঁচু করে আগন্তুকের দিকে এগিয়ে যায়। কি সমস্যা ভাই, এভাবে রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছেন কেন? আমাদের জায়গা দেন, আমরা চলে গেলে তারপর আবার এসে রাস্তার মধ্যে বাইক নিয়ে বসে থাকবেন। রাজীবের সামনে বসে থাকা আগন্তুক শব্দ করে হাসে। রাজীব ঘাড় ঘুরিয়ে ভালো করে আগন্তুকের দিকে তাকায়। ততক্ষণে আগন্তুকের জ্বলন্ত সিগারেটটা নিচে পড়ে গেছে। ও রাজীব, চলে যাচ্ছিস কেন? কিছুক্ষণ অপেক্ষা কর। রাজীব অবাক হয়ে পিছনে ঘুরে তাকায় আর আগন্তুকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, এই ভাই, আপনি আমার নাম জানেন কিভাবে? আমরা কি পূর্ব পরিচিত? নাম জানতে কি পূর্ব পরিচিত হতে হয় নাকি? ফালতু কথা বাদ দিয়ে চল কাজের কথায় আসি। তাহলে এই মাঝরাতে আপনার সাথে আমার কোনো কাজের কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। কাজের কথা আছে বলেই তো মাঝরাতে এইভাবে তোদের পথ আটকেলাম। কতক্ষণ ধরে আমি লক্ষ্য করছি আপনি আমাকে তুই তুই করে সম্বোধন করছেন। এটা কিন্তু আমার পছন্দ না। সম্মান দিয়ে কথা বলেন, শেষবারের জন্য বলছি। আমি এমনই, কাউকে সম্মান দিতে জানি না। রাজীবের বুঝতে বাকি নেই আগন্তুকও যে মদ পান করে নেশার ঘরে এখানে এসে এগুলো বলছে। সে সময় নষ্ট না করে তার বাইকের দিকে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে আগন্তুক বলে ওঠে, আমি বেশি কিছু জানতে চাই না, শুধু এটাই জানতে চাই যে পিয়ার খুন কে করেছে। রাজীব হঠাৎ আগন্তুকের মুখ থেকে এমন কথা শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সে কিছু একটা ভেবে দ্রুত গতিতে যেয়ে বাইকে বসে। পিছনে সাকিন আর নাসির বসার আগেই আগন্তুক তার হাতে থাকা পিস্তলের একটা বুলেট তাদের বাইকের সামনের চাকার উদ্দেশ্যে মারে। সাথে সাথে বাইকের চাকা লিক হয়ে যায়। সাকিন এবার বেশ রেগে গেছে। সে দৌড়ে যেয়ে আগন্তুকের কলার চেপে ধরে। আগন্তুক মুচকি আসে। কি চাই তোর, তাড়াতাড়ি বল। এটাই যে পিয়ার খুন কে করেছে। তোর কি মনে হয় আমরা পুলিশের লোক? প্রিয়ার খুন কে করেছে এটা আমরা কিভাবে বলবো? আর প্রিয়াকে সেটা তো বল। তোদের সকলের ভাবি ছিল,
আরে আমাদের কারো বড় ভাই নেই, আর ভাবি কোথা থেকে আসবে? তা তুই কি পাগল? মাঝরাতে এসে এগুলো বলছিস? পিছন থেকে রাজীব বলে, সাকিন চলে আয়, এই শালা পাগল নয়তো মদ পান করে মাতাল হয়ে গেছে। এর সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। চলে আয়। মদ খেলেও আবার নেশা হয় না। আমি সুস্থ জ্ঞানে বলছি, তোদের সাথে কিছুক্ষণ গল্প করব, তারপর চলে যাব। এত রাতে তোর সাথে রাস্তার কুকুরও গল্প করবে না। রাতের আগন্তুক শুধু রাতের আধারেই গল্প করার জন্য আসে। দিনের বেলায় তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিড়ে চেনা যায় না। তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক তার চোখ জোড়া কিছু মুহূর্তের জন্য বন্ধ করে, বাইক থেকে নেমে দাঁড়ায়। হারিয়ে যাওয়া মুহূর্তগুলো সে ভীষণ মিস করছে। সে টিপ টিপ করে সামনে তাকায়। সাকিন তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে, রাজীব ও নাসির বাইকের পাশেই। আগন্তুক পিস্তলটা রিলোড দিয়ে নেয়। এখন পরিবেশটা তার মন মতো হয়ে গেছে। সে দেরি না করে একটা গুলি করে। পিস্তলের বুলেটটা যেয়ে নসিরের কপাল বরাবর লাগে। নাসির সাথে সাথে নিচে পড়ে যায়। কেউ কিছু বলবে এর আগে আগন্তুক শব্দ করে হেসে বলে ওঠে, বন্ধু মারা গেছে, আফসোস করে লাভ নেই। নিজের বাঁচা মারা নিয়ে চিন্তা করার লাভ হবে। ভাই তুই কি রাস্তা থেকে বাইকটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যা, শান্তিতে কথা বলি আমরা। কি জানতে চাস বল। এতক্ষণ তো মনে হয় শান্তিতেই কথা বলছিলাম। অতীত ভুলে বর্তমান নিয়ে চিন্তা করি। কে মেরেছে প্রিয়াকে? প্রথমে বল, প্রিয়াকে? রিক্কি ভাইয়ের গার্লফ্রেন্ড। কথাটা শোনা মাত্র সাকিন দু কদম পিছিয়ে যায়। সে ঘাড় ঘুরিয়ে রাজীবের দিকে তাকায়। রাজীবের পা থরথর করে কাঁপছে। সাকিন একটা ঢোক গিলা আগন্তুকের দিকে তাকায়। আগন্তুক ভয়ঙ্কর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। উত্তরের অপেক্ষায় তার চোখ জোড়া এরূপ পরিণত হয়েছে। রিক্কি বাইকে? তাকে তো চিনি না। হা হা হা। পিস্তলের বুলেট খরচ হলে বুঝতে পারবি রিক্কি ভাইকে। সেদিন রাতে আমি আর রাজীব প্রিয়া ম্যাডামকে ওনার বাসায় পৌঁছে দিতে যাই। যখন ম্যাডামের বাসার খুব কাছাকাছি চলে আসি, তখন ওই একটা গাড়ি আমাদের সামনে এসে থামে। আমি ড্রাইভিং সিটে বসে, পাশে রাজীব, পিছনে প্রিয়া ম্যাডাম। সামনে থেকে একজন লোক নেমে আসে। পরনে ছিল রিক্কি ভাইয়ের মতো ড্রেস আপ। আমরা মনে করেছিলাম সেটা রিক্কি ভাই, কিন্তু আমাদের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। সেটা ছিল সালমান। আমি সালমানকে কিছু জিজ্ঞেস করব এর আগেই সে গাড়ি থেকে প্রিয়া ম্যাডামকে জোর করে নামায়। সালমানের গাড়িতে আরও দুজন বসেছিল, কিন্তু তাদের চিনি না আমি। সালমান প্রিয়া ম্যাডামকে নিয়ে চলে যায়। সাকিন কথাগুলো বলে থামে। সাথে সাথে আগন্তুক .38 রিভলভারটা দিয়ে সাকিনের বাম পায়ে গুলি করে। সাকিন নিচে পড়ে যায়। বাম পা থেকে তাজা রক্তগুলো মাটিতে ছড়িয়ে পড়ছে। সে পা চেপে ধরে। রাজীব তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আগন্তুকের পিস্তল থেকে আরেকটা বুলেট বের হয়। এবার কারো শরীরে লাগে না। রাজীবের সামনে বুলেট বিকর্ষিত হয়। পরিবেশটা এখন বেশ শান্ত। চারিপাশে নীরবতা বিদ্যমান। দূরের কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাদের সঙ্গীরে ডাকছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চারিপাশ ভরে গেছে। রাজীবদের পাশে থাকা ল্যাম্পপোস্ট থেকে এতক্ষণ আলো আসছিল না, কিন্তু হঠাৎ করেই জ্বলে উঠেছে। রাজীব আগন্তুকের দিকে তাকায়। এখন তার চেহারাটা বেশ ভালো করেই দেখা যাচ্ছে, কিন্তু রাজীব চিনে না কে এই আগন্তুক। হয়তো সে রক্তের খেলায় নিমজ্জিত, যার কারণে তার চেহারাটা এত ভয়ঙ্কর। কারো মুখে কোনো কথা নেই, শুধু সাকিনের মুখ থেকে ব্যথা রিয়েলাইজ করার শব্দ আসছে। আগন্তুক এবার চিৎকার দিয়ে বলে, কেন তোরা সবাই মিলে প্রিয়ার মধ্যে এত ভালো মেয়ের সাথে এমনটা করেছিস? কি ক্ষতি করছিল সে, বল আমাকে। রাজীব ভয়ে ভয়ে বলতে থাকে, খুব বড় একটা গ্যাং ছিল। তাদের লিডার মন্ত্রী মুরাদ হাসান সালমানকে রিক্কি ভাইয়ের গার্লফ্রেন্ড প্রিয়াকে যদি এক রাতের জন্য তার বিছানায় নিয়ে আসতে পারে, তাহলে তাকে ক্ষমতার টাকা সব দিবে। সেই লোভে সালমান 1 মাস ধরে প্ল্যানটা করে, আর ওই দিন আমাদের হাতে সুযোগটা চলে আসে, আর আমরা প্রিয়া ম্যাডামকে কিডন্যাপ করে মুরাদের হাতে তুলে দেই। সেই কথা মতো আমাদেরকে টাকা ক্ষমতা দুটোই দেয়। মুরাদের কাজ শেষ হওয়ার পর ম্যাডামকে আমাদের হাতে তুলে দেয়। আমরা নেশায় পড়ে দ্বিতীয়বারের ওনাকে ধর্ষণ করি। তিনি এগুলো সহ্য করতে না পেরে মারা যায়। তারপর আগন্তুক প্রিয়ার নামে এগুলো শুনতে না পেরে রাজীবের হাঁটুতে গুলি করে। রাজীব জানে এখন তার মৃত্যু অনিবার্য, তাই সে তার পিছন থেকে পিস্তলটা বের করে আগন্তুকের উদ্দেশ্যে গুলি চালাবে। এর আগেই আগন্তুক রাজীবের বুকে 4টে গুলি করে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বুলেট রাজীবের বুকটা ঝাঁঝরা করে ফেলে। সে নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। তার মুখ দিয়ে শেষে একটা কথাই বের হয়,
সাকিন এখান থেকে পালিয়ে যা যে কোনো উপায়ে, এ তোকে মেরে দিবে, চলে যা তুই, চলে যা। সাকিন এবার খোঁড়াতে খোঁড়াতে আগন্তুকের পায়ের কাছে পড়ে যায়। সে অঝরে কান্না করতে করতে বলে, ভাই জানি না কে আপনি, আমাদের সাথে এমন করছেন কেন? সবাইকে মেরে দিয়েছেন আপনি, আমি আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দেন। সেদিন রাতে তোদের কাছেও প্রিয়া জীবন ভিক্ষা চেয়েছিল, ছেড়ে দিয়েছিলি তাকে? জানোয়ারের মতো করে তার দেহটা হরণ করছিলে, মনে পড়ছে কি সেই দিনের কথা? ভাই ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল, আর জীবন এমন হবে না আমার দ্বারা। তোদের সাথে আরো দুইজন ছিল, একজন সাব্বির আর একজন ছিল সেটা বল, তাহলে মাফ করে দিব তোকে। সাকিন চুপ হয়ে যায়, তার কান্নার গতি কমে গেছে। আগন্তুক সাকিনের কপাল বরাবর রিভলভারটা তাক করে সময়ের অপেক্ষা মাত্র ট্রিগারে চাপ দিলেই গরম বুলেট সাকিনের কপাল ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সাকিন সময় নষ্ট না করে হুট করে আগন্তুকের পাটা হ্যাচকা টান মারে। আগন্তুক নিজেকে সামলাতে না পেরে উল্টো হয়ে নিচে পড়ে যায়। তার মাথা থেকে লম্বা ফেল্টের টুপিটা খুলে যায়। রাস্তায় ছড়িয়ে থাকা রক্তগুলো আগন্তুক তার মুখে মেখে নেয়। এখন তাকে যেন আরো ভয়ঙ্কর দেখতে লাগছে। সাকিন নিচে থেকে আগন্তুকের পিস্তলটা নিয়ে কোনো মতে এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে একটা সিগারেট জ্বালায়। সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলতে থাকে, শত্রুকে পিস্তলের সামনে রেখে বেশি কথা বলবি না, এতে করে তোর নিজেরই সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সেই বাচ্চা। এতক্ষণ কান্নাকাটি করার একটাই উদ্দেশ্য, তোর সময় নষ্ট করা আর মস্তিষ্ক থেকে একটু চাপমুক্ত করা। মৃত্যুটা কি এতই সহজ? আমাকে মেরে দিবি? মেরে দেব, বিশেষ হয় না? ওই যে বললাম না, মারাটা এতই সহজ নয়। হাতে পিস্তল থাকলে যদি বাচ্চা হওয়া যেত, তাহলে এতদিন পুলিশ প্রশাসন কবে এই দেশ চালানো শুরু করতো? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, উপরে যাওয়ার জন্য সময় চলে এসেছে। কথাটা বলে সাকিন আগন্তুকের মাথা বরাবর পিস্তলের নিশানাটা তাক করে। কিন্তু অবাক করার বিষয়ে আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে। সাকিন এটা দেখে রেগে যায় আর বলতে থাকে, এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে মাথার তার ছিঁড়ে গেছে নাকি? পাগল হয়ে গেলি? তোকে একটা কথা বলি, বুদ্ধিমানেরা তখনই হাসে যখন তাদের হাসার থাকে। বোকারা সারাক্ষণ হাসে, কারণ তারা ভাবে তাদের হাসতে হবে। ঠিক তেমনই তোর সাথে একটা মাইন্ড গেম খেলবে আমার সাথে। সাকিন যে নিজের কথায় নিজেই ফেসে যাচ্ছে এটা সে বেশ বুঝতে পারছে, তাই সে আর সময় নষ্ট করতে চায় না। পিস্তলের ট্রিগারে চাপ দেয়, কিন্তু অবাক করার বিষয় হলো পিস্তল থেকে কোনো প্রকার বুলেট বের হয় না। সে আরো 2-3 বার চাপ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এটা দেখে আগন্তুক হাসতে হাসতে বলে, বললাম তো, তুই যদি মাইন্ড গেমার, তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এইখানে ছোট্ট একটা টুরিস্ট আছে, পিস্তলে কোনো বুলেট নেই, চাইলে চেক করে দেখতে পারিস। .38 পিস্তলে 8টা বুলেট থাকে, আমি 7টা শেষ করে ফেলেছি, বাকি আছে একটা, যেটা আমি আগে থেকে বের করে নিয়েছি। তোকে মারার ইচ্ছা ছিল না, কিন্তু পা ধরে কান্না করার স্টাইল দেখে আমি বুঝে যাই তুই এমন কিছু একটা করবি বাঁচার জন্য। এটা বলে আগন্তুক ডান পা দিয়ে সাকিনের বুকে জোরে একটা লাথি মারে। সাকিন যে দূরে ছিটকে পড়ে। সাকিনের হাত থেকে পড়ে যাওয়া সিগারেটের অংশটুকু আগন্তুক নিজে থেকে তুলে টানতে থাকে। সে কোমরের কাবার পয়েন্ট থেকে আরেকটা পিস্তল বের করে সাকিনের দিকে তাক করে। সাকিন কিছু বলতে চেয়েছিল, সাকিনকে কিছু বলার সুযোগ না দিয়ে এর আগেই সে পরপর 5টা গুলি করে। পিস্তল থেকে বের হওয়া গরম বুলেটগুলো এক একটা সাকিনের শরীর ভেদ করে। তাজা রক্ত পিছঢালা ঝকমকে রাস্তায় ছড়িয়ে পড়ে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, রাস্তার আশেপাশে কিছুটা পানি জমে আছে। চারিদিকে জোনাকি পোকারা নিভু নিভু করে জ্বলছে। হিমেল হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে। তাজা রক্তের গন্ধে আগন্তুক যেন আরো শক্তিশালী হয়ে উঠছে। পরিবেশের সাথে তাজা রক্তের গন্ধ মিশে একাকার। রাস্তার কুকুর লাশগুলোকে খুবড়ে খুবড়ে খাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে তখন, এটা ভাবতেই গল্পের লেখকের শরীর শিউরে ওঠে। আগন্তুক ঠোঁটের কোণে সিগারেট রেখে বাইকে এসে বসে। আরেকবার লাশগুলোর দিকে তাকিয়ে মুচকে হাসে। সাকিনের লাশের পাশে তার ফিল্ডের টুপিটা পড়ে আছে। কালকে সকালে সংবাদ পত্রিকায় এটা হেডলাইনে প্রকাশিত হবে। পুলিশের কাছে খুনিকে ধরার একমাত্র ক্লু থাকবে এই ফিল্ডের লম্বা টুপি। আগন্তুক সময় নষ্ট না করে নিস্তব্ধ আধারে নিজেকে মিলিয়ে নেয়। মিরপুর জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে 3টি অর্ধদেহ বিশিষ্ট লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলোর মাথা থেকে বুক পর্যন্ত আলাদা আলাদা করা, শরীরের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। লাশ 3টাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
খুনি তার মাথার টুপি পেয়েছে মাত্র তাদের কাছে। এটা ছাড়া বর্তমানে আর কোনো ক্লু নেই। খুনিকে ধরতে হলে এটার সাহায্যে ধরতে হবে। পুলিশের বক্তব্য, তারা আসল খুনিকে ধরে আদালত থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। শোনা যাচ্ছে এই হত্যাকাণ্ডটির সম্পূর্ণ তদন্ত চালাবে পুলিশ কমিশনার আকরাম সাহেব ও তার টিমের সদস্যরা মিলে। এই ছিল সকাল 8টার সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। সংবাদটা দেখে টঙের দোকান থেকে বেরিয়ে যায় রকি। তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। যে ছেলেগুলোর লাশ পাওয়া গেছে রকি তাদের ভালো করেই চিনে। মিরপুরের 2 নম্বর রোডে সারাক্ষণ বসে তারা আড্ডা দিত। মেয়েদের ইপটিসিং, সাধারণ মানুষকে হয়রানির মধ্যে রাখত এই 3 জন। রকির মনে পড়ে যায় গত মাসের কথা। জুন মাসের শেষ দিন। শহরে এক প্রকার ব্যস্ততা লেগেছিল। মাসের শেষ দিন মানে সারা মাসের কষ্টের ফল একসাথে পাওয়া। মানেটা আরো সহজ, যারা অফিসে চাকরি করে তাদের মাসিক বেতন একসাথে পাওয়ার দিন। রকির গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে যায় মিরপুরের দিকে। সে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় অতিরিক্ত পরিমাণে জ্যাম লেগেছিল, যার কারণে সে বাস থেকে নেমে হাঁটতে শুরু করে। যখনই সে 2 নম্বর রোডে পৌঁছায় তখনই এই 3টা ছেলের সাথে দেখা হয় রকির। তারা 3 জন মিলে রকির কাছ থেকে 5,000 টাকা ছিনতাই করে নেয়। রকি তাদের কিছু বলতেও পেরেছিল না, কারণ ঢাকা শহরে সে নতুন কিভাবে চলাফেরা করতে হয় এটা সে জানে না। বোকার মতো সেদিন ছেলেগুলোর দিকে সে তাকিয়েছিল। রকি কথাগুলো ভেবে মুচকি হাসে। কতটা বোকাই না ছিল সে। ছেলে 3টার প্রতি ভীষণ রাগ হয়েছিল তার। সৃষ্টিকর্তা লীলা খেলায় আজকে ছেলে 3টা মৃত। রকি ক্যাম্পাসে প্রবেশ করে। আজকে সে সবাইকে নতুনভাবে দর্শন করছে, কারণ আগের মতো এখন ক্যাম্পাসে আর মারামারি হচ্ছে না। কেউ কাউকে র্যাগ দিচ্ছে না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। শহীদ মিনারের উপর রকিবের গ্যাং বসে আছে, তবে সেখানে নিলয় অনুপস্থিত। গাছ চত্বরে নেহা সহ তার সকল বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজকে সেখানে শ্রাবণী নেই। রকি মাথাটা নিচু করে শহীদ মিনারের সামনে দিয়ে চলে যাচ্ছে। ক্যাম্পাসের কম বেশি সবারই মুখে গতকাল রাতে সেই 3টা ছেলের খুন হওয়ার ব্যাপারে কথা শোনা যাচ্ছে। রকির মনে এক প্রকার শান্তি বইছে, কারণ আজকে তাকে নিয়ে মজা করার মতো কেউ নেই। বেঁচে গেছে সে একদিনের জন্য হলেও। রকি চলে যায় ক্লাস করতে। রকি ক্লাসে মনোযোগ না দিয়ে বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত ঢাকা শহরের সামান্য অবস্থা পরিদর্শন করছিল। সরকার রাজধানীটা আগের থেকে বেশ উন্নত করেছে। রকির ক্লাসরুমটা রাস্তার একবারে পাশে। এখান থেকে স্পষ্টভাবে রাস্তায় ঘটে যাওয়া ঘটনাগুলো দেখা যায়। সিগন্যাল পড়েছে, গাড়িগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাত নেই পা নেই এমন ধরনের ভিক্ষুকরা টাকার জন্য গাড়িতে গাড়িতে যেয়ে ধাক্কা দিচ্ছে। কেউ তাদের ডাকে সাড়া দিয়ে 5-10 টাকা বের করে দিচ্ছে, আবার কেউ তাদের গালি দিয়ে কথা বলছে। অল্প বয়সের কিছু ছেলে মেয়ে ফুল বিক্রি করার জন্য এক গাড়ি থেকে অন্য গাড়িতে ধাক্কা দিচ্ছে। কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না। রকি বিষয়টা বেশ উপভোগ করছে। ক্লাসে বসে কিন্তু একটা দৃশ্য দেখে তার মাথায় রাগ চেপে যায়। একজন বৃদ্ধ বয়সী ভিক্ষুক লাঠিতে ভর দিয়ে কালো কালারের একটা দামি গাড়িতে ধাক্কা দিচ্ছে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা সবচেয়ে দামি গাড়ি এটাই। সবার নজর এই গাড়িটির দিকে। বৃদ্ধ লোকটা এখনো হাত পেতে আছে। কিছুক্ষণ পর গাড়ির কাজটা নামিয়ে একটা ছেলে মাথাটা বের করে, বয়স তার বেশি হবে না, 24-25 হবে, সে বৃদ্ধ ভিক্ষুকের গালে কষে একটা চড় মারে। বৃদ্ধ লোকটা নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়, কিন্তু কেউ ছেলেটাকে কিছু বলছে না, কারণ ছেলেটা তথ্যমন্ত্রীর ছেলে। বৃদ্ধ বয়সী ছেলেটাকে কেউ তুলতে সাহায্য করছে না। রকির কিছুক্ষণের জন্য মনে হলো এই শহরটাকে ধ্বংস করে দিতে, কিন্তু তার তো সে উপায় নেই। আজাদ স্যারের কথা শুনে রকির হুঁশ আসে। রকি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমার এই অবস্থা কেন? কি পোশাক পরে এসেছো ভার্সিটিতে? তোমার ক্লাসে অন্যান্য স্টুডেন্টদের দেখছো কত পরিপাটি হয়ে আসছে, কিন্তু তুমি এত অপরিষ্কার থাকো কিভাবে? রকি আশেপাশে তাকায়। উপস্থিত সকল স্টুডেন্ট তার দিকে হাসি মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে। এগুলো শুনতে আর দেখতে দেখতে রকির অভ্যাস হয়ে গেছে। তাই সে মুচকি হেসে স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমরা শিক্ষা অর্জনের জন্য এসেছি। কে কি পোশাক পরেছে সেটা দেখার বিষয় না। এইখানে শিক্ষা অর্জন করাটাই আমাদের লক্ষ্য। ভালো পোশাক পরে স্টাইল করে আসলেই কি তারা জ্ঞান বেড়ে যায়? পড়াশোনার সাথে পোশাকের কোনো উল্লেখযোগ্য কারণ আমি দেখছি না। যার যেমন সামর্থ্য আসে সে তেমনই পোশাক পরে আসবে, এটাই স্বাভাবিক। অন্য স্টুডেন্টের মতো আমার সামর্থ্য নেই, তাই আমি ভালো পোশাক পরতে পারি না। স্যার, সৃষ্টিকর্তা সবাইকে একই রকম দেখতে সৃষ্টি করেনি। একজনকে কালো, একজনকে সাদা। সাদা কালোর মধ্যে যেমন ভেদাভেদ আছে, ঠিক তেমনই ধনিক গরিবের মধ্যেও ভেদাভেদ আছে। দুজনের চলাফেরাই স্টাইল 2 ধরনের। আমি এতটুকুই বলবো যে আমি নিজেকে নিয়ে গর্ব করতে পারি।
রকি কথাগুলো বলে বেঞ্চের উপর থেকে ব্যাগটা নিয়ে স্যারের অনুমতি ছাড়া বেরিয়ে যায় ক্লাস থেকে। দুপুর শেষ হয়ে বিকেল নেমে এসেছে। আকরাম সাহেব তার নিজের কেবিন থেকে এক মুহূর্তের জন্য বের হয়নি। একা একা কেসের সম্বন্ধে ভেবে যাচ্ছে। শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝতে পারছেন না তিনি। এখন পর্যন্ত যতগুলো খুন হয়েছে সবগুলোই রাতে। হিসেবটা ঠিক মিলাতে পারছেন না তিনি। আগের কেসগুলোতে খুন করে কোনো প্রকার প্রমাণ রেখে যায়নি, কিন্তু এবার সে ক্লু হিসেবে একটা ফিল্টের টুপি রেখে গেছে। আগের খুনগুলোর সাথে এই 3টা খুনের ধরন একই, কিন্তু খুনি ভিন্নজন। কে সে? রিক্কি ভাই? স্যার, এই 3টা লাশের ফরেনসিক রিপোর্ট চলে এসেছে, আপনি যদি একটু দেখতেন। হঠাৎ কারো গলার স্বর শুনতে পেয়ে আকরাম সাহেবের ধ্যান ভাগে। তিনি পিছন ফিরে তাকায়। আলভি সিভিল ড্রেস পরে হাতে রিপোর্টের ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে। আকরাম সাহেব সরু দৃষ্টি ফেলে আলভির সামনে যেয়ে তার হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ রিপোর্ট দেখে তিনি ফাইলটা টেবিলের উপর ফেলে দেয়। ফাইলে কি আছে তুমি কি সেটা দেখেছো? হাতে রিপোর্ট পাওয়া মাত্র আমি দেখে নিয়েছি। গুড, তাহলে এখন আমাকে ব্যাখ্যা করো যে তাদের 3 জনের খুন কিভাবে হয়েছে। স্যার, খুনি একজন, সে 3 জনকেই একা মেরেছে। কিভাবে বুঝলে যে খুনি একজন? 3 জনের দেহ থেকে .38 পিস্তলের বুলেট পাওয়া গেছে। অনেকজন মিলে যদি খুন করতো তাহলে ওদের কাছে বিভিন্ন পিস্তল থাকতো, আর .30 এই পিস্তলটা সাধারণত মস্তানের কাছে থাকবে না। যে খুন করেছে সে নিশ্চয়ই ক্ষমতাবান কোনো লোক, যেটা আমার কাছে মনে হয়। খুনি কি কোনো প্রকার সাইকো? বলতে গেলে তো তেমনই। যেমন? স্যার, আপনি লক্ষ্য করেছেন যে লাশ 3টার কি অবস্থা হয়েছে? দেহ থেকে তাদের অঙ্গগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে খুনি খুন করার পর লাশের দেহ থেকে তাদের লিঙ্গ কেটে ফেলেছে। আমার মনে হয় খুনি নিশ্চয়ই সাইকো। আকরাম সাহেব একটা সিগারেট জ্বালায়। রিপোর্টটা আরেকবার দেখে নেয় তিনি। চোখ ফিরিয়ে আলভির দিকে তাকাতে আলভি চোখ নিচু করে নেয়। আকরাম সাহেব মুচকে হাসে। আলভি, তুমি কি জানো আমাদের ডিপার্টমেন্টের একজন অফিসার খুনিকে খুব ভালো করে চেনে? মানে কে সে? আমার তো মনে হয় সেটা তুমি। কি? আমি? কি বলছেন স্যার আপনি? আকরাম সাহেব উচ্চস্বরে হাসতে থাকে আলভির রিয়াকশন দেখে। আলভির কপালে ছিটে ফোটা ঘামের পরিমাণ দেখা যাচ্ছে। আকরাম সাহেব টেবিলের উপর থেকে 2টা টিস্যু পেপার আলভির দিকে এগিয়ে দেয়। আলভি শুধু বোকার মতো চেয়ে টিস্যু নিয়ে কপালের ঘাম মুছে নেয়। পুলিশের চোখ কিন্তু সবচেয়ে খারাপ চোখ, বলতে পারো একেবারে বাজ পাখির চোখ। বুঝিনি স্যার। যাকে তাকে সন্দেহ করে বসে, এখন যেমন তোমাকে সন্দেহ করে বসেছে। আমি খুনিকে চিনে থাকলে এতক্ষণে সে 14 শিকলের ভিতরেই থাকতো। আমি জানি তোমার সাথে খুনির কোনো যোগাযোগ নেই। স্যার, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কোনটা? সব কথাই তো বলতে। লাশগুলোর পাশে যে টুপিটা পাওয়া গেছে তার মধ্যে একটা চুলও পাওয়া গেছে। সেটা কি ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছো? কিছুক্ষণের মধ্যে রিপোর্টটা চলে আসবে। খুনির ডিএনএ এর সাথে আমাদের থানার ক্রিমিনাল হিস্ট্রি মিলিয়ে দেখবে কার সাথে মিলায়। ইয়েস স্যার, আমি যাচ্ছি রিপোর্ট নিয়ে আসার জন্য। আলভি বেরিয়ে যায় আকরাম সাহেবের কেবিন থেকে। আকরাম সাহেব নিজেও বেরিয়ে যায়। শহরটা পরিচিত হলেও অপরিচিত তাদের জন্য, যারা বোকা। এই পৃথিবীতে কাউকে ছেড়ে দেওয়া ঠিক আছে, কিন্তু ছাড় দেওয়া ঠিক নয়। ব্যস্ত শহরে মানুষ খুন হয়ে যাওয়া এটা যেন জনগণের কাছে সাধারণ কিছু। যেখানে সেখানে হত্যা তাণ্ডব চলছে। পুলিশ কোনো প্রকার অ্যাকশন নেওয়ার আগেই উপর থেকে নিষেধ জারি চলে আসে। বর্তমান এই দুনিয়াতে যার টাকা আছে তার সবকিছু আছে। টাকার কাছে ক্ষমতা বিক্রি হয়ে যায়, কিন্তু টাকা ক্ষমতার সামনে বিক্রি হয় না। কি যুগে এসে পড়েছে, কেউ কারো সাহায্যে এগিয়ে আসে না। কথাগুলো ভাবছে আর এক মনে সিগারেট টেনে যাচ্ছে আকরাম সাহেব। পাশে বসে কনস্টেবল লতিফ মিয়া ড্রাইভিং করছে। স্যার, 3 রাস্তার মোড়ে চলে এসেছি, এখন কোথায় যাব? নেহার ক্যাম্পাসের দিকে যাওয়া যাক। স্যার, নেহা মামুনি কি এখান থেকে বাসায় নিয়ে যাবেন সরাসরি? হ্যাঁ, আর এমনিতেই আজকে সন্ধ্যায় একটা অনুষ্ঠান আছে, তাই এখনই নেহাকে বাসায় নিয়ে যাব। শহরের অবস্থাও এমন বেশি একটা ভালো না। স্যার, একটা কথা বলতে পারি আপনাকে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে? কি ব্যাপার লতিফ মিয়া, আগে তো কখনো আমাকে এইভাবে বলতে না, আজকে হঠাৎ এভাবে বলার কারণ? নতুন জয়েন হওয়া আলভি স্যারকে আমার কাছে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। আকরাম সাহেব হাসে, সেই হাসি যেটা রহস্যে ভরা। লতিফ মিয়া সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। আকরাম সাহেব হাতে থাকা সিগারেটের অর্ধপুরো অংশটা চলন্ত গাড়ির নিচে ফেলে দেয়। লতিফ মিয়া ব্রেক কষে। হঠাৎ করেই চলন্ত গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে আকরাম সাহেব এবং লতিফ নামে।
তাদের থেকে কিছু দূরে একটা ভার্সিটি পড়ুয়া ছেলে পথ শিশুদের সাথে রাস্তার পাশে বসে হাসাহাসি করছে। পাশেই নিহার ক্যাম্পাস। আকরাম সাহেবের কাছে ছেলেটার আচরণ পছন্দ হয়। তিনি অন্য কিছুর চিন্তা বাদ দিয়ে ছেলেটার দিকে এগিয়ে যায়। তার পিছন পিছন লতিফ মিয়া। স্যার, ছেলেটাকে আমি চিনি। দাঁড়িয়ে যায় আকরাম সাহেব। তিনি ঘাড় ঘুরিয়ে লতিফের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। লতিফ মুচকি হেসে জবাব দেয়, ছেলেটার নাম রকি। নেহা মামুনির সাথে পড়াশোনা করে, তবে সে অনেক গরিব, কিন্তু ব্যবহার অনেক ভালো। তুমি ছেলেটাকে কিভাবে চিনো? থানায় এসেছিল। থানায় আসার কারণ? নেহা মামুনি সহ তার বয়ফ্রেন্ডদের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছিল, সেই সুবাদে তাকে চিনি। আমার মেয়ে আর তার বান্ধবী কি এমন করেছে? তার সাথে নাকি খারাপ আচরণ করেছে। আকরাম সাহেব সামনের দিকে আর পা বাড়ায় না। পিছনের পথ ধরে নেহার ক্যাম্পাসে প্রবেশ করে। নেহার ক্লাস শেষ, তাই সে তার ফ্রেন্ডদের সাথে মাঠের এক কোণে বসে আড্ডা দিচ্ছে। আকরাম সাহেবের চোখ নেহার চোখের দিকে পড়তেই তিনি হাত দিয়ে নেহাকে ইশারা করে আসার জন্য। নেহা সকলের কাছ থেকে বিদায় নিয়ে আসতে থাকে। ততক্ষণে আকরাম সাহেব গাছের ছায়ার নিচে যেয়ে দাঁড়ায়। আকাশে তীব্র গতিতে সূর্যের আলো। এমন পরিস্থিতিতে আর কিছু করা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই নেহা এসে আকরাম সাহেবের সামনে দাঁড়ায়। হাত দুটো বুকে বেঁধে সে বলতে থাকে, আজকে হঠাৎ ক্যাম্পাসে আসলে যে? হঠাৎ কোথায়, প্রায় সময় তো আসি। অন্যদিনের চেয়ে আজকের আসাটার কারণ আমার কাছে কেমন যেন ভিন্ন মনে হচ্ছে। আসার কারণ তোমাকে বাসায় নিয়ে যাওয়া, এর বেশি কিছু না। তোমার চোখ কিন্তু সেটা বলছে না। গাড়িতে গিয়ে পিছনের সিটে বসো, আমি আর লতিফ এসেছি। নেহা ঠিক তাই করলো যেটা তার বাবা বলেছে। সে যে গাড়ির পিছনের সিটে বসে। গাড়ির ড্রাইভিং সিটে লতিফ মিয়া, পাশে আকরাম সাহেব। তিনজনের মধ্যে নীরবতা বিদ্যমান। কেউ কাউকে কিছু বলছে না। হঠাৎ করে আকরাম সাহেব নেহাকে জিজ্ঞেস করে ফেললেন, নেহা রকিকে চেনো? গাড়ির পিছনের সিটে মুখটা বাহিরের দিক করে বসে আছে নেহা। আকরাম সাহেব বেশ তড়িঘড়ি করে নেহাকে প্রশ্নটা করে। নেহা প্রথম অবস্থায় একটু অন্যমনস্ক হওয়ার ভাব ধরলেও সে পরবর্তীতে বলে, বাবা, কোন রকির কথা বলছো বুঝতে পারছি না। রকি নামের কয়টা ছেলেকে চেনো তুমি? নেহা মনে করার চেষ্টা করলো। তার মামাতো ভাইয়ের নাম রকি, আবার তার বান্ধবী রেখার বয়ফ্রেন্ডের নামও রকি। এছাড়া সে আর রকি নামের কোনো ছেলেকে চিনি বলে তার মনে পড়ছে না। বুঝতে সমস্যা হলে আমি সহজ করে বলছি। তোমার ক্যাম্পাসে পড়ে ছেলেটা দেখতে বোকা শোকা, আমি সেই রকির কথা বলছি। নেহা হতাশ হয়। তার মামা রকিকে চিনি কিভাবে সে এটাই বুঝতে পারছে না। কি হলো, চিনো না তাকে? চিনি চিনি বলতে তার সাথে তেমন একটা কথা হয় না। কালকে থেকে রকির সাথে আর মজা করবে না। বাবা, আমি ওর সাথে মজা করি না তো। সেটা তো আমি বেশ ভালোই জানি। মজা করেছো বলেই তো সে থানায় গিয়েছিল। আর হবে না বাবা। মনে থাকে যেন আজকের কথাটা। নেহার ভীষণ রাগ লাগছে রকির উপর। ছেলেটাকে যতটা সহজ সরল মনে করেছে সে ততটা সহজ সরল নয়। সাধারণত ক্যাম্পাসে তাকে নিয়ে মজা করেছে বলে সে যে থানায় বিচার দিয়ে এসেছে। এমন ছেলে নেহা আজ পর্যন্ত দুইটা দেখেনি। নেহার কাছে একটা ব্যাপার খটকা লাগে যে রকি কিভাবে তার বাবাকে চিনে। সেটা তো রকিকে জিজ্ঞেস করলেই জানা যাবে। লতিফ মিয়া দ্বিতীয়বারের মতো গাড়ির ব্রেক কষে। আকরাম সাহেব কেসের ব্যাপারে চিন্তা করছিল। হঠাৎ গাড়ি থামায় তিনি হালকা ঝুঁকে যায়। নিজেকে ঠিক করে তিনি সরল দৃষ্টিতে লতিফ মিয়ার দিকে তাকায়। নেহারও একই অবস্থা। রকিকে নিয়ে ভাবতেছে সে, কিন্তু কেন? স্যার, আপনি এইভাবে আমার দিকে তাকালে ভীষণ ভয় লাগে। হঠাৎ গাড়ি থামালে যে? স্যার, বাসায় চলে এসেছি আমরা। আকরাম সাহেব বাম পাশে তাকায়। ওনার নিজের বাসা এটা, কিন্তু আজকে কেমন যেন পরিবেশটা পরিবর্তন মনে হচ্ছে। কিসের যেন অভাব। তিনি এত কিছু না ভেবে গাড়ি থেকে নামে। লতিফ আর নেহাও একই সাথে নামে। নেহা তার বাবার সাথে কোনো কথা না বলে দ্রুত গতিতে পা চালিয়ে বাসার ভিতরে চলে আসে। নেহা লক্ষ্য করলো কেউ একজন সোফায় বসে টিভি দেখছে। সোফায় যে বসে আছে তার পিছনে মাথা ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। নেহার এমনিতেই রাগ চেপে আছে মাথার। তার উপর কোনো অচেনা ব্যক্তি বসে বসে টিভি দেখছে। নেহা লোকটার দিকে এগিয়ে যায়। সে যখন লোকটার সামনে যেয়ে দাঁড়ায় সাথে সাথে লোকটা দাঁড়িয়ে যায়। নেহা দেখলো তার সামনে পুলিশের ইউনিফর্ম পরিধান করা সদ্য একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, কে আপনি? পুলিশ অফিসার কিছু বলতে যাবে এর আগেই পাশ থেকে একজন বলে ওঠে, নেহা, আমি বলছি এটাকে। নেহা পাশ ফিরে তাকায়। তার বাবা আকরাম সাহেব যে এই কথাটা বলেছে এখানে কোনো প্রকার সন্দেহ নেই। তিনি হেঁটে এসে দুজনের মাঝ বরাবর দাঁড়ায়। একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, নেহা, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে আলভি। আমাদের ডিপার্টমেন্টে নতুন জয়েন হয়েছে। আর আলভি হচ্ছে আমার একমাত্র মেয়ে নেহা চৌধুরী। আলভি ঠোঁটের কোণে হাসির রেখা ঝুলিয়ে
হ্যালো বলে নেহার দিকে তার ডান হাতটা বাড়িয়ে দেয়। নেহা তার চোখ মুখ কালো করে ফেলে। সে যেন আলভির কারণে বিরক্ত হচ্ছে। তবুও সে তার বাবার সম্মান রক্ষার্থে আলভিকে ছোট করে একটা সালাম দিয়ে জায়গাটা ত্যাগ করে। আলভি হতবাক হয় নেহার কাণ্ড দেখে। আকরাম সাহেব সোফায় বসতে বসতে বলে, আলবি মনে কিছু করো না, আমার মেয়েটা এমনই। স্যার আমি কিছু মনে করিনি। কাজের কথায় আছি, ডিএনএ টেস্টের সাথে কারো মিল পাওয়া গেছে? স্যার আমাদের ক্রিমিনাল হিস্ট্রিতে কারোর সাথে ডিএনএ ম্যাচ হয়নি। খুনির বয়স কেমন হতে পারে এটা কি জানা আছে? স্যার লাশগুলোর পাশ থেকে টুপির ভেতর যে চুলটা আমরা সংরক্ষণ করেছি এটা যে খুনির চুল হতে পারে তা কিন্তু নয়, হয়তোবা যার খুন হয়েছে তার মধ্যে কারো। রাইট, কিন্তু কথাটা চিন্তা আমরা নয়, খুনি করবে। সে ভুল করে টুপিটা ফেলে গেছে। এখন তো সে ভাবছে লাশের পাশে টুপি দেখে পুলিশ ধরে নেবে টুপিটা খুন হওয়া ছেলেগুলোর মধ্যে থেকেই একজনের। খুনি এখানেই সবচেয়ে বড় ভুল করছে। টুপিটা ফেলে দিও। স্যার আমার হাতে যখন চুলের ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে তারপরই জানতে পেরেছি যে খুনির চুলগুলোর বয়স প্রায় 26 থেকে 28-এর ভেতরে। তার মানে খুনি যুবক। কথাটা বলে আকরাম সাহেব টি টেবিলের উপর থেকে টিভির রিমোটটা নিয়ে খবরের একটা চ্যানেলে এনে থামায়। সব চ্যানেলে একটাই খবর চলছে, খুনিকে খুনিকে। জনগণের একটাই দাবি, পুলিশ কিছু করতে পারছে না। শহরের জনগণ এখন জীবন নিয়ে সংখ্যায় আছে। কখন জানি ভয়ঙ্কর মৃত্যু এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আলভির কাছে বিষয়টা খারাপ লাগছে। পুলিশ হয়ে সে কিছুই করতে পারছে না শহরের জনগণের জন্য। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়। আকরাম সাহেবের দৃষ্টি তখন টিভি থেকে আলভির দিকে। আলভির ঠিক পিছনে সিঁড়ির কোণে দাঁড়িয়ে আছে নিহা। আকরাম সাহেব শুকনো কণ্ঠে বলে ওঠে, কোথায় যাওয়ার জন্য উঠে দাঁড়ালে? সে রক্তের খেলায় মেতে উঠেছে, এইটা সুযোগ তাকে শেষ করার। কাকে শেষ করার কথা বলছো তুমি? সেটা সময় হলে ঠিক দেখতে পারবেন স্যার। কতদিন অপেক্ষা করতে হবে? সঠিক সময় আসার অপেক্ষা। আকরাম সাহেবের মুখের উপর কথাটা ছুঁড়ে আলভি বেরিয়ে যায়। আকরাম সাহেব আলভির রাগ দেখে মুচকি হাসে। টেবিলের ওপর এখনো রিপোর্টটা পড়ে আছে। তিনি সেটা ভালো করে দেখে নেয় আরেকবার। সন্ধ্যা 7টা। রকি দাঁড়িয়ে আছে হুমায়ুন সাহেবের বড় দালানের সামনে। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, রং বেরঙের লাইট। আশেপাশে ছোট বাচ্চারা নিজেদের মতো খেলা করছে। রকি চমকিত। হুমায়ুন সাহেব তার মেয়ের বিয়ে দিচ্ছে নাকি বার্থডে সেলিব্রেট করার আয়োজন করছে বুঝতে পারছে না। ধনী ব্যক্তির মেয়ে, তার জন্মদিন যেহেতু এই সাজানোটা কিছুই না তাদের জন্য। রকির হাতে বার্থডে গিফট। ভিতরে কি আছে সেটা রকি নিজেই ভালো জানে। শোনা গেছে বার্থডে গিফট নাকি একা একা দেখতে হয়, নয়তো তার মজা থাকে না। রকি আজকে অন্যদিনের চেয়ে আলাদাভাবে সাজিয়েছে নিজেকে। পরনে নীল কোট, চকলেট কালারের একটা পুরনো প্যান্ট, মুখে কালো মাস্ক, যার কারণে তার চেহারাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কেন যেন মিলছে না তার সাথে পোশাকগুলো। নীল কালারের সাথে চকলেট কালার পরলে কোনো ছেলেকেই মানাবে না। তার উপর রকির শরীরের রং হালকা শ্যামলা বর্ণের। গেটের পাশে দারোয়ান দাঁড়িয়ে আছে। সে বেশ কয়েকবার রকির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছে। রকির প্যাকেট থেকে ইনভিটেশন কার্ডটা বের করে দারোয়ানের হাতে দেয়। দারোয়ান সেটা দেখে রকিকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। বাসার মেইন দরজায় দাঁড়িয়ে আছে হুমায়ুন সাহেব। তাকে দেখে বুঝে যাচ্ছে সে বেশ চিন্তিত, কিন্তু কেন? বারবার মোবাইলের দিকে তাকাচ্ছেন তিনি। কাকে যেন ফোন দেওয়ার বৃথা চেষ্টা করছে। রকি হেঁটে যেয়ে হুমায়ুন সাহেবের পাশে দাঁড়ায়। হুমায়ুন সাহেব লক্ষ্য করলেন তার পাশে মাস্ক পরিধান করা একটা ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটাকে চিনতে তার 5 সেকেন্ড সময় লাগেনি। এত দেরি করলে যে? চিনতে পেরে গেছেন আমাকে? তোমার ওই নীলাভ চোখ জোড়া আমার যে অতি চেনা। রকি মুচকি হাসে। বিজনেসম্যান না হয়ে কবি হলে আপনাকে বেশ মানাতো। সাহিত্যের প্রতি আমার বড্ড নেশা কাজ করে। বড় সাহেবা কি চলে গেছে? সেই কখন এসেছে? আমি এখানে আসবো এটা কি উনি জানেন? না, তবে তুমি ওনার সামনে যেও না বলেও। আপনি ব্যতীত এখানে কেউ আমাকে চেনে না। ভেতরে চলো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যার বার্থডে তাকেও তো দেখছি না। গিফটটা ওর হাতে নিজে দিয়ে আসতাম। সিঁড়ির দিকে তাকাও, সাদা ড্রেস পরা মেয়েটাই বার্থডে গার্ল। রকি বাম পাশ ফিরে তাকায়। সিঁড়ি বেয়ে সাদা লেহেঙ্গা পরা একটা মেয়ে নামছে। তার পাশে পিছনে আরো কিছু মেয়ে। রকি সবাইকে চিনে, কেননা বার্থডে গার্ল শ্রাবণী। তার পাশে নিহা, টিশা, স্নেহা, রিয়া, আরো কিছু মেয়ে যাদেরকে রকি ক্যাম্পাসে দেখেছে। সে হতবাক হয়ে হুমায়ুন সাহেবের দিকে তাকায়। এটাই আমার মেয়ে বর্ষা। ওর পুরো নাম বর্ষা আক্তার শ্রাবণী। কেন এটা তোমার মনে নেই? সে তো তোমার ছোটবেলার খেলার সাথেই।
রকি দু কদম পিছিয়ে যায়। কথাটা হুমায়ুন সাহেবের মুখ থেকে শোনা মাত্র। ক্যাম্পাসে র্যাক দেওয়া মেয়েটা তার ছোটবেলার খেলার সাথী। এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। আমাদের চোখ দিয়ে দেখা এমন কিছু ঘটনা আছে যা দেখে বিশ্বাস করা যায় না, অথচ সেটা সত্যি। উদাহরণ হিসেবে রয়েছে একটা মেয়ে একটা ছেলের হাতে হাত রেখে বলেছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে সঙ্গ দিবে, কিন্তু বাসা থেকে তার বিয়ে ঠিক করলে সে মা বাবার কথা রাখতে ভুলে যায়। যে কোনো একদিন সে কথা দিয়েছিল একটা নিঃসঙ্গ ছেলেকে সঙ্গ দিবে। ফোনে যখন ছেলেটা শুনতে পারে তার ভালোবাসার মানুষ তাকে বলছে সে আর তার দাঁত দেওয়া কথা রাখতে পারবে না, তখন ছেলেটার যেন এটা বিশ্বাসই হয় না। তার ভালোবাসার মানুষ নিজ মুখে এটা বলেছে। ছেলেদের চোখের জলের অনেক মূল্য, যার মূল্য কোনো মেয়ে কখনো দিতে পারবে না। রকি তার ডান হাতের কবজির দিকে তাকায়। পুরনো একটা কাটা অংশ দেখা যাচ্ছে। রকি যখন ছোট ছিল তখন শ্রাবণী ভুলবশত ছুরি দিয়ে রকির হাতের কবজি সামান্য পরিমাণ কেটে ফেলেছিল। দাগটা এখনো আছে। রকির চোখে ঘটনাটা এখনো ভাসে। রকি হুমায়ুন সাহেবের হাতে গিফটের বক্সটা দেয়। হুমায়ুন সাহেব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, বক্সটা আমার হাতে দিলে যে? এটা শ্রাবণীকে দিয়ে দিবেন। আমি শ্রাবণীকে বলেছিলাম তোমার সাথে পরিচয় করিয়ে দিব। তুমি জানো সে কতটা উৎফুল্ল হয়ে আছে শুধু তোমাকে দেখার জন্য। আজ কত বছর পর তোমার সাথে দেখা হবে তার, তুমি নিজে যে গিফট তাকে দিবে। আজ নয়, অন্য কোনো একদিন রহস্যময় জায়গায় তার সাথে পরিচয় হবে। সেদিন ধনী গরিবের মধ্যে থাকবে না কোনো পার্থক্য। তবু একবার ভেবে দেখো রকি। আমি ভাবতে আর বলতে সময় নেই না, যখন যা মাথায় আসে তা সরাসরি বলে দিই, এটাই আমার স্টাইল। হুমায়ুন সাহেব চুপ হয়ে যায়। তিনি জানেন এখন রকিকে হাজারবার বললেও কোনো কাজ হবে না, কারণ সে এটা কখনো করবে না যেটা তার মন না চায়। হুমায়ুন সাহেব ধীর গতিতে গিফট প্যাকেটটা নিয়ে শ্রাবণীর পাশে যেয়ে দাঁড়ায়। শ্রাবণী তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। তারই মধ্যে হঠাৎ হুমায়ুন সাহেব শ্রাবণীর সামনে গিফট বক্সটা তুলে ধরে। শ্রাবণী তার বাবার দিকে তাকায়। তার বাবার চোখে মুখে কিছুটা অনুজ্জ্বল প্রতিচ্ছবি ভেসে উঠেছে, তবুও তিনি ঠোঁটের কোণে হাসির রেখা ঝুলিয়ে রেখেছে। শ্রাবণী, বক্সটা ধরো। আমাকে দিচ্ছ এটা? বোকার মতো কথা বলছো কেন? তোমার বার্থডে আজকে, তাহলে গিফট কার জন্য? কেন, কে দিয়েছে এটা? রাফি। বসা থেকে উঠে দাঁড়ায় শ্রাবণী। রাফি নামটা তার বেশ পরিচিত। ছোটবেলায় খেলার সাথী হচ্ছে রাফি। রাফির যখন বাবা মারা যায় এরপর থেকে রাফির সাথে শ্রাবণীর আর কখনো যোগাযোগ হয়নি। আজও শ্রাবণী রাফির অপেক্ষায় বসে আছে। কেমন চেহারার হয়েছে রাফি, কেমন তার স্বভাব, গার্লফ্রেন্ড আছে নাকি এখনো সিঙ্গেল আছে, প্রশ্নগুলো শ্রাবণীর মাথায় ঘুরপাক খাচ্ছে। রাফি এখন কোথায়? চলে গেছে। আমি দেখা করতে চাই, এটা তাকে বলনি? খুব ব্যস্ত সে, আমি বলছিলাম তোমার কথা কিন্তু তার সময় হয়ে ওঠেনি। ও আচ্ছা। আগের জায়গায় স্থির হয়ে বসে পড়ে শ্রাবণী। হুমায়ুন সাহেব জায়গাটা ত্যাগ করে। মন খারাপ করে বসে আছে শ্রাবণী। তার একমাত্র ছোটবেলার খেলার সঙ্গীকে নিয়ে সে কত কিছু ভেবেছিল তা সব শেষ হয়ে গিয়েছে। নেহাত ইশারা মিলে শ্রাবণীকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। শ্রাবণী সে আগের মতো করে বসে আছে। রকি শ্রাবণীদের বাগানে দাঁড়িয়ে এক মনে সিগারেট টানছে আর আকাশপানে তাকিয়ে আছে। জীবনটা বড্ড বেখেয়ালি। যার সাথে ইচ্ছে নেই দেখা হওয়ার তার সাথেই দেখা হয়ে যায়। কেমন যেন অদ্ভুত। জীবন নিয়ে এই পর্যন্ত বড় বড় মনীষীরা উক্তি বলে গেছে, সবগুলোই মানুষের জীবনে প্রভাব ফেলছে। কথাগুলো আসলেই বাস্তব। আপন বলতে এই পৃথিবীর কেউ নেই, সবাই পর। মৃত্যুর পর বুঝা আপন মানুষগুলো কতটা স্বার্থপর। মা জানে তার ছেলে অন্ধকার রুমে কতটা ভয় পায়। বাবা জানে তার ছেলে শক্ত বিছানায় ঘুমাতে পারে না, যার কারণে নরম বিছানা তার জন্য ব্যবস্থা করেছে। কিন্তু ছেলেটা মারা গেলে ওই অন্ধকার কবরে কিভাবে ঘুমাবে সেটার চিন্তা কেউ করে না। সেখানে থাকবে না আলোর ব্যবস্থা, থাকবে না নরম বিছানা, তবুও আপন মানুষগুলো সেখানে দিয়ে আসবে। কেমন আপন মানুষেরা, সত্যি বলতে সবাই নিজেদের নিয়েই ভাবে। আকাশের তারা গুণে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা অগণিত তারা সৃষ্টি করেছেন। কোনো মানুষ সেটার সংখ্যা বের করতে পারবে না। রকির কাঁধে কেউ স্পর্শ করে কথাটা বলে। গলা স্বরটা তার পরিচিত না, তাই সে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকায়। সাদা পায়জামা পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে মধ্যবয়সী একজন লোক, মুখে ক্লিন শেভ করা। রকি চিনতে পারছে না লোকটাকে। কেনই বা তার কাঁধে হাত রেখে এগুলো বলছে। রকিকে আর কিছু বলতে না দিয়ে চলে যায় লোকটা। রকি একবার লোকটার চলে যাওয়ার দিকে তাকায়, আর একবার সিগারেটের পুরো অংশটুকুর দিকে তাকিয়ে মুচকি হাসে। জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই এই ধুলোর পৃথিবীতে, কিন্তু সেই জ্ঞান গ্রহণ করার মতো কেউ নেই। লোকটা পুলিশ কমিশনার আকবর চৌধুরী, সেই সাথে নিহার পেতা। আড়াল থেকে কোনো আঙ্গুদ্দুক কথাটা বলে উঠে। রকি ঠোঁটের কোণে সিগারেট ঝুলিয়ে হেঁটে যায় আকরাম সাহেবের পিছন পিছন।
রাত 11:10 গুলশানের নিস্তব্ধ রাস্তা। একদল যুবক মদ খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে আর মাতলামি করছে। আশেপাশে মানুষজন বিরক্ত, কিন্তু তাদের কিছু বলতে পারছে না, কারণ ছেলেগুলো শহরের ক্ষমতাশালী ব্যক্তিদের ছেলে। ঢাকার মেয়র শহীদ হোসেনের ছেলেও এখানে উপস্থিত, যার নাম রকিব। রকিবের সাথে তার বন্ধুরা রয়েছে, শামীম, সোহাগ, আয়ান, শ্রাবণ। 5 জন মিলে মাতলামি করছে। হঠাৎ আয়ান লক্ষ্য করলো তাদের থেকে কিছুটা দূরে একটা মেয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। রাকিব, দেখ দেখ, রাস্তা দিয়ে কি মাল যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা রসগোল্লা। এই মেয়েকে এক রাতের জন্য পেলে আমার আর কিছু চাই না। তাহলে সেই রাতটা আজকের রাত হলে কেমন হয়? আজকে হলে তো কোনো কথাই নেই। আরে আগে মেয়েটাকে ধর, দেখ কেমন করে পা চালাচ্ছে, পরে আবার না জানি হারিয়ে যায়। আয়ানের কথা শুনে সবাই ভালো করে তাকায়। হালকা হলদে কালারের একটা শাড়ি পরা মেয়ে, শাড়ি ভেদ করে পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মেয়েটা কোনো বিপদে পড়েছে মনে হয়, যার কারণে এত দ্রুত গতিতে পা চালাচ্ছে। 5 জন মিলে দৌড়াচ্ছে। মেয়েটা দৌড়াতে যেয়ে রাস্তায় পড়ে যায়। এটা যেন রকিবদের জন্য বড় সুযোগ। তারা তাদের দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয়। একসময় যেয়ে তারা মেয়েটার চারিপাশ ঘিরে ফেলে। মেয়েটা ভয়কাতর দৃষ্টিতে তাকায় সবার দিকে। শামীম তার প্যান্টের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে হাতে নেয়। সে বাম হাত দিয়ে মেয়েটার চুলের মুঠিতে চেপে ধরে। মেয়েটা চিৎকার দিতে যাবে, এর আগে শামীম ডান হাত দিয়ে ধারালো ছুরিটা মেয়েটার গলায় ধরে বলে, কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করলে এখনই তোর গলা নামিয়ে ফেলবো। আমার চুল ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি। এই তো মাত্র শুরু, পরে তোর জন্য অনেক বড় ব্যথা অপেক্ষা করছে। এরকম করছেন কেন? ছাড়েন আমাকে। একটাও কথা নয়, চুপচাপ আমাদের সাথে চল, নয়তো কি হবে সেটা তো বুঝতেই পারছিস। নাদিয়া নামে মেয়েটা শুধু মাথা নাড়ায়। ল্যাম্পপোস্টের আলোয় বুঝে যাচ্ছে নাদিয়া কত উজ্জ্বল বর্ণের। শামীম নাদিয়ার গলায় এখনো ছুরি ধরে হাঁটছে। পিছনে সোহাগ, শ্রাবণ, দুপাশে রকিব আর আয়ান। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। সামনে একটা বড় দোতলা দালান। এটা রকিবদের বাগান বাড়ি। গেটের পাশে দারোয়ান বসে আছে। রকিবকে দেখে দারোয়ান গেট আয়। সে পকেট থেকে চাবির ছড়া বের করে রকিবের হাতে দেয়। রকিব গেট লাগিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। বাসাটা একেবারে নীরব, এখানে কেউ থাকে বলে মনে হয় না। মেয়েটাকে নিয়ে তারা একটা রুমে প্রবেশ করে। রকিব বাল্ব অন করে। সাদা আলো ছড়িয়ে পড়ে সমস্ত রুমে। রুমটা বেশ বড়, দেখতে অসুন্দর নয়, বেশ পরিপাটি আছে। শামীম ছুরিটা অনেক আগেই নিচে ফেলে দিয়ে এসেছে। সে নাদিয়াকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। আয়ান দরজা বন্ধ করে। রকিব নিজের শরীর থেকে কাপড়গুলো খুলতে থাকে। একে একে সবাই নিজেদের কাপড় খুলে ফেলে। নাদিয়া এটা দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে আজকে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আপনারা আমাদের জামা কাপড় খুলে ফেলছেন কেন? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সোহাগ যেয়ে নাদিয়ার শাড়ির আঁচল ধরে টান দেয়। এক টানে নাদিয়ার দেহ থেকে শাড়িটা খুলে ফেলে। নাদিয়া 2 হাতে নিজেকে ঢেকে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। রকিব নাদিয়াকে সাদা বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয়। আয়ানা, শ্রাবণ নাদিয়ার হাত দুটো চেপে ধরে। নাদিয়া ছোটার জন্য 2 পা নাড়াচাড়া করছে। শামীম আর সোহাগ পা দুটো বিছানার সাথে চেপে ধরে। এখন নাদিয়ার আর জোরাজুরি করতে পারছে না, কারণ তার হাত আর পা আবদ্ধ অবস্থায় রয়েছে। হঠাৎ করেই রকিব হিংস্র পশুর মতো নাদিয়ার উপর ঝাঁপিয়ে পারে। নাদিয়া জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। এটা যেন তার দ্বারা সম্ভব না। নিঃশ্বাসে যেন বন্ধ হয়ে আসছে। পৃথিবীটা তার চোখের সামনে অন্ধকার হয়ে গেছে। নাদিয়া কান্না করছে আর বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেদিকে কারো চিন্তা নেই। তারা নিজেদের মতো করে নাদিয়ার নরম দেহের উপর শক্ত দেহের আস্তরণ দিয়ে যাচ্ছে। সাদা বিছানার চাদরটা লাল রক্ত দিয়ে রঞ্জিত হয়ে গেছে। নাদিয়ার নগ্ন দেহটা নিস্তেজ হয়ে পড়ে আছে, আর বাকিরা এক একজন এক এক জায়গায় বসে বসে সিগারেট টানছে। রাকিব, মেয়েটা তো মারা গেছে, এখন কি করব? আমি বুঝি না এই সকল মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে বলট আউট হয়ে যায়। এগুলো বাদ দিয়ে এখন বল কি করব এই লাশের? ফেলে দিয়ে আয় কোথাও। কেউ দেখে ফেললে? এত রাতে কেউ জেগে নেই, নিশ্চিন্ত হয়ে যা। কোথায় ফেলবো সেটা বল। থানার সামনে। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? যেটা বলছি সেটা কর, আর কোনো কথা শুনতে চাই না আমি। ঝামেলা হলে সেটা আমি দেখব। রকিবের ধমকের সুরে কথাটা শুনে সবাই নিজেদের কাজে লেগে পড়ে। নাদিয়ার নগ্ন দেহতে কোনো মতে শাড়িটা পেঁচিয়ে লাশটা নিয়ে বেরিয়ে যায় ওরা 4 জন। রকিবের খুব ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত বিছানার চাদরটা উঠিয়ে রুমের এক কোণে রেখে দেয়। নতুন একটা চাদর বিছিয়ে ঘুমের দেশে পাড়ি দেয় সে। নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে সে। কিছুক্ষণ আগেই যে 5 বন্ধু মিলে একটা মেয়েকে মেরে ফেলেছে সেটার কোনো চিন্তাই নেই। থাকবেই বা কিভাবে? ক্ষমতা আর টাকা দুটোই তাদের হাতে, যখন যা ইচ্ছে তাই করতে পারে।
থানার সামনে থেকে একটা মেয়ের নগ্ন মরদেহ পাওয়া গেছে। দেশে খুনের সাথে সাথে এখন ধর্ষণের পরিমাণ বেড়েই চলেছে। শহরের মানুষ একেবারে নীরব হয়ে গেছে কিছুদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে। থানার সামনে থেকে আজকে যে মেয়ের লাশ পাওয়া গেছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার মা বাবা বলছে যে তাদের মেয়ে গতকাল রাতে কোনো এক বান্ধবীর বাসায় গিয়েছে জন্মদিনের পার্টিতে, এরপর আর সে বাসায় ফিরেনি। মেয়েটার নাম নাদিয়া। পুলিশের হাতে কেসের উপর কেস আসছে, কিন্তু তারা কেসের কোনো সমাধান করতে পারছে না। জনগণের একটাই কথা, পুলিশ কি করছে? আর পুলিশের একটাই উত্তর, তারা ইনভেস্টিগেশন করছে। নাদিয়ার মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। স্যার, রিপোর্ট চলে এসেছে। আকরাম সাহেব বসে বসে সংবাদ দেখছিল। আলভির কথা শুনে তিনি টিভি অফ করে আলভিকে উদ্দেশ্য করে বলে, রিপোর্ট যা এসেছে বিস্তারিত বল। স্যার, মেয়েটার মৃত্যু হয়েছে অতিরিক্ত যৌন নির্যাতনের কারণে। কতজন মিলে করেছে সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে 4 থেকে 5 জনের স্পাম পাওয়া গেছে মেয়েটার শরীর থেকে। ডিএনএ টেস্ট করিয়েছো? আমি সব কিছুর ব্যবস্থা করেছি। আগামী 8 ঘন্টার মধ্যে খুনিদের থানায় নিয়ে আসবো। আপনি অপেক্ষা করুন, আসি স্যার। আকরাম সাহেবের কথা না শুনেই আলভি বেরিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করছে লতিফ মিয়া। আলভি যে সেখানে উপস্থিত হয়। লতিফ মিয়া, গাড়ি বের করো। কোথায় যাব এখন স্যার? মেয়েটাকে যারা মেরে ফেলেছে তাদের ধরার জন্য। লতিফ মিয়া আর কথা না বাড়িয়ে গাড়ি বের করে। আলভি যেয়ে গাড়িতে বসে। তাদের গাড়ি চলতে থাকে। পরিচিত পথে যেতে যেতে তারা থামবে এক অজানা জায়গায়, যেখানে খুনিদের অচেনা মুখগুলো সকলের সামনে ভেসে উঠবে। শহীদ মিনারের চত্বরে বসে আছে নিলয়, শ্রাবণ, শামীম, সোহা, কায়ান। তাদের সামনে দাঁড়িয়ে আছে রাকিব। রকিবের থেকে কিছু দূরে একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। পুলিশ অফিসার গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। পাশে কনস্টেবল লতিফ মিয়া দাঁড়ানো। অফিসার, তুই মনে হয় নতুন, তাই আমাকে চিনতে পারিসনি। তোর পাশে যে দাঁড়িয়ে আছে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিবি। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে সম্মান দিয়ে কথা বলবি, নয়তো এই শহরে তোর আর থাকা লাগবে না। আলভি কিছু বলতে যাবে, এর আগে লতিফ মিয়া বলে ওঠে, স্যার, এখানে আপনি কিছু না বললে আপনার জন্য ভালো হবে। সে মেয়র সাহেবের ছেলে, ঝামেলা না করাই ভালো। রকিব শব্দ করে হাসে। আলভির যেন রকিবকে সহ্য হচ্ছে না, তবুও সে তার চাকরি বাঁচাতে রকিবকে বলে, আপনার সাথে কিছু কথা আছে। স্যার বলে ডাক। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, একটু পার্সোনাল। এখানেই বল, সবাই আমার নিজের লোক। আজকে সকালে যে নাদিয়া নামে মেয়েটার লাশ পাওয়া গেছে তার সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এই ব্যাপারে নিয়ে ইনভেস্টিগেশন করা বন্ধ কর। ওপর থেকে কিছুক্ষণ পর এই কেসের সমাধান চলে আসবে। আর খুনটা আমি আর আমার বন্ধুরা মিলে করেছে। শহীদ মিনারের উপর থেকে নিলয় বাদে সবাই উঠে এসে রকিবের পাশে দাঁড়ায়। শামীম, অফিসারকে গতকাল রাতের ভিডিওটা দেখিয়ে দে, তাহলে এর বিশ্বাস হবে। শামীম তার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে গতকাল রাতের ধর্ষণ করা ভিডিওটা প্লে করে আলভির সামনে তুলে ধরে। আলভি দেখে যে মেয়েটা বাঁচার জন্য কান্না করছে, কিন্তু এই জানোয়ারগুলো তাকে নিয়ে হাসাহাসি করছে আর নিজেদের মতো করে মেয়েটার শরীরে নিজেদের হিংস্র ছাপ বসিয়ে দিচ্ছে। আলভি চোখজোড়া বন্ধ করে শামীমের হাত থেকে মোবাইলটা নিয়ে নিজের প্যান্টের পকেটে রেখে দেয়। শামীম কিছু বলতে যাবে, এর আগে আলভি ডান পা দিয়ে শামীমের বুকে লাথি মারে। শামীম একটু দূরে ছিটকে পড়ে। রকিব এগিয়ে আসবে, তখনই আলভি কোমরের কাভার পয়েন্ট থেকে পিস্তলটা বের করে রকিবের দিকে তাক করে উচ্চস্বরে বলে ওঠে, পিস্তলের বুলেট খেতে না চাইলে নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাক। পিস্তল দেখে কেউ এগিয়ে আসে না। দূর গাছ তলায় বসে আছে রকি। সে এতক্ষণ পুলিশ চোরের কাণ্ডগুলো দেখছিল। ক্যাম্পাসের বেশ কিছু স্টুডেন্ট এবং শিক্ষক এসে ভিড় জমিয়েছে সেখানে। রকি, আমার দিকে এভাবে না তাকিয়ে বন্ধুদের নিয়ে গাড়িতে বস। অফিসার, তোর কপাল মন্দ। আমাদের থানায় নিয়ে 15 মিনিট আটকে রাখার ক্ষমতা তোর নেই। 15 মিনিট কেন, 15 বছর হলেও তোরা জেল থেকে মুক্তি পাবি না, সেই ব্যবস্থায় আমি করছি। আমাদের নিয়ে না ভেবে নিজের চাকরি থাকবে না কি সেটা নিয়ে ভাব। আলিফ আর এরা মনে হয় না এবার আসবে। গাড়ি থেকে দড়ি নিয়ে সবগুলোকে একসাথে বেঁধে তারপর নিতে হবে। স্যার, ঝামেলা না করলে হয় না? তোমাকে যেটা বলেছি সেটা করো অতি দ্রুত। আলভি হাত দিয়ে ইশারা দেয় শহীদ মিনারের উপরে বসে থাকা নিলয়কে এদিকে আসার জন্য। নিলয় আলভির সাহস দেখে অবাক হয়। সে বসা থেকে উঠে আলভির সামনে যেয়ে দাঁড়ায়। ভিডিওতে তোমাকে দেখা গেলে তোমাকে নিয়ে যেতাম, সাবধানে থাক। আমি রকিবদের চিন্তা করছি না, কারণ আমি জানি আগামী 1 ঘন্টার ভিতর এরা সবাই ক্যাম্পাসে বসে আগের মতো আমার সাথে আড্ডা দিবে। অনেক আড্ডা দিয়েছে তারা,
এবার না হয় জেলের ভেতর বসে আবার আড্ডা দিবে। সেটা তো দেখাই যাবে। আর আপনার জন্য শুভকামনা রইল। রকিব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আলভির রকিবের কলার টান দিয়ে ধরে। সবাই অবাক হয়ে চেয়ে আছে আলভির দিকে। রকিব কিছু বলার আগে আলভি রকিবকে কষে একটা চড় মারে। চড় খেয়ে রকিব মাটিতে পড়ে যায়। আলভি আবার রকিবকে টেনে উপরে তুলে গাড়ির ভিতরে নিক্ষেপ করে। বাকিরা সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। একে একে সবাই গাড়িতে যেয়ে বসে। দূর থেকে এটা দেখে রকি শব্দ করে হাসে। গাড়িতে বসে আছে রকিব আর তার বন্ধুরা, সামনে আলভি আর লতিফ মিয়া। রাকিব, পুলিশ অফিসারটা তোকে এভাবে মারলো, তুই কিছু বললি না কেন? সব জায়গায় ঝামেলা করা ঠিক না, সেখানে চুপ করে ছিলাম দেখে মনে করিস না যে আমি দুর্বল। এখন কি তাহলে আমাদের থানায় যেতে হবে? তাছাড়া আর কোনো উপায় নেই। তোকে কালকেই পই পই করে বলেছিলাম মেয়েটাকে অন্য কোথাও ফেলে দিয়ে আসিস, কিন্তু তুই বললি থানার সামনে ফেলে দিয়ে আয়। আর আজকে একটা ঝামেলা হয়ে গেল। আমি তো সব কিছুর ব্যবস্থা করেছিলাম, কিন্তু এই অফিসারটা সব শেষ করে দিয়েছে। অপেক্ষায় থাকতে হবে কখন অফিসারের লাশ আমাদের পায়ের সামনে আসে। আলভি কথাগুলো ঠিকই শুনতে পেয়েছে, কিন্তু সে কোনোটার দ্বিতীয় জবাব দেয়নি। নিঃশব্দে শুধু শুনে নিয়েছে তাদের কথাগুলো। আলভি, তুমি কাদের ধরে এনেছো থানায়? এই ছেলে ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? কিছুক্ষণ আগে আলভি রকিবদের নিয়ে থানায় আসে আর রকিব সহ তার বাকি বন্ধুদের লকআপের ভিতর ঢুকায়। এটা দেখে আকরাম সাহেব নিজের কেবিন থেকে বেরিয়ে এসে আলভিকে কথাটা বলে। আলভি মুচকি হেসে আকরাম সাহেবকে জবাব দেয়, এদের কি ক্ষমতা তা আমাদের জানার প্রয়োজন নেই, তবে পুলিশের কত ক্ষমতা এটা আমি তাদের আজকে দেখিয়ে দিব। আলভি, আমার কথা শোনো। রকিব হচ্ছে মেয়র সাহেবের ছেলে, বাকি যারা আছে তাদের পিতার সকলে বড় বড় বিজনেসম্যান। তাতে আমার কি স্যার? তোমার পোস্ট থাকবে কিনা সেটা নিয়ে সংশয় থাকতে হবে। আলভি উচ্চস্বরে হাসে। এই হাসি দেখে আকরাম সাহেবের লাগছে ভীষণ রাগ। স্যার, আমার পোস্ট থাকবে কিনা এটা ভেবে সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমি জানি আমার পোস্টে কিচ্ছু হবে না। এদেরকে কি কারণে ধরে এনেছো? আমি অন্য অফিসারদের থেকে অনেকটাই ভিন্ন। তারা চাকরি হারানোর ভয়ে ক্ষমতাবান লোকদের কিছু বলতে পারে না, কিন্তু আমি এমন না। চাকরি যাওয়ার কোনো প্রকার ভয়ই নেই। নাদিয়াকে এরা সবাই মিলে ধর্ষণ করেছে। আলভি, এই কেসটা সমাধান হয়ে গেছে। এটা নিয়ে যদি আমরা নতুন করে ইনভেস্টিগেশন করি তাহলে অনেক ঝামেলা হবে। কেসের সমাধান হয়েছে কিভাবে? আলভি, যার হাতে ক্ষমতা আছে সে সবকিছুই করতে পারে। আমি কেসটা আবার শুরু করতে চাই। এদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তোমার কাছে? এরা সবাই মিলে যে মেয়েটাকে ধর্ষণ করেছে সেটার ভিডিও আমার কাছে আছে। কোথায় দেখি তো? পকেট থেকে শামীমের মোবাইলটা বের করে, লক করা। আলভি হেঁটে যায় রকিবদের দিকে। তারা সবাই হাসাহাসি করছে। আলভি 14 শিখের বাইরে থেকে শামীমের কলারটা টেনে ধরে। শামীম তবুও হাসি থামায় না। আলভি নিজেকে শান্ত করে শামীমের কলারটা ছেড়ে দেয়। শামীম শব্দ করে হাসে। এটা আলভির মোটেও সহ্য হচ্ছে না, তবুও সে উত্তেজিত কণ্ঠে বলে, পাসওয়ার্ড কি হবে? আমি বলবো না। তাহলে কিন্তু মোবাইলটা আমি ভেঙে ফেলবো। আমার বাপের অনেক টাকা, এরকম মোবাইল 1000টা কিনলেও সে টাকা ফুরিয়ে যাবে না। মোবাইলটা ভাঙলে মূলত তোর ক্ষতি হবে, আমার না। দেখ, শেষবারের মতন বলছি, পাসওয়ার্ড কি হবে সেটা আমায় বল। না বললে কি করবি তুই? এখনই দেখাচ্ছি পাসওয়ার্ড না বললে কি করব আমি। শামীম, অফিসারকে অযথা বিরক্ত না করে পাসওয়ার্ডটা বলে দে। এই অফিসার, পাসওয়ার্ড ওঠা FFBCK49N। শামীমের বলা পাসওয়ার্ড টাইপ করে আলভি। মোবাইলের লকটা সাথে সাথে খুলে যায়। আলভি ভিডিও খুঁজতে ব্যস্ত। শামীম মুচকি হাসে কিন্তু কিছু বলে না। চুপচাপ আলভির কাণ্ড দেখছে। অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা খুঁজে বের করতে পারছে না আলভি। পাশে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে আকরাম সাহেব। আলভির বোকামি কাণ্ড ওনার কাছে মোটেও ভালো লাগছে না। আলভি, অযথা সময় নষ্ট করে লাভ কি? এর চেয়ে ভালো হবে তুমি মেয়র সাহেবের ছেলে এবং তার বন্ধুদের কাছে মাপ চেয়ে নাও। স্যার, এই মোবাইলের ভিডিওটা ছিল, আমাকে বিশ্বাস করুন। তোমাকে তো আমি বিশ্বাস করছি, কিন্তু প্রমাণ ছাড়া আমি কিভাবে আটকে রাখবো তাদেরকে? স্যার, এই ছেলেটা কি যেন করেছে যার কারণে ভিডিওটা আসছে না। আলভি, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। যা করেছো এতটুকু অতিরিক্ত হয়ে গেছে। আলভি আর কিছু বলার আগেই থামিয়ে দেওয়া হয় তাকে। আকরাম সাহেব আলভির থেকে মোবাইলটা নিয়ে শামীমের কাছে দিয়ে দেয়। শামীম সহ বাকিরা সবাই হাসতেছে। আলভির কাছে বিষয়টা মোটেও ভালো লাগেনি। সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
একটা লোক কথাটা উচ্চস্বরে বলতে বলতে থানার ভিতরে প্রবেশ করে। সবাই তাকায় সেদিকে। 50 বয়সী কিংবা তার চেয়ে অধিক বয়সের হবে লোকটা। দুই চোয়ালের দুপাশে কিছু দাঁড়িয়ে রয়েছে। সাদা ফেস কাটিং চেহারায় রাগের ছাপে লাল হয়ে গিয়েছে। রাগের জন্য তার চোখ মুখ থরথর করে কাঁপছে। কারো বুঝতে অসুবিধা হলো না যে লোকটা আর কেউ না বরং মেয়র সাহেব নিজেই। আকরাম সাহেব লম্বা করে ওনাকে সালাম দেয়, কিন্তু তিনি সালামের জবাব দিয়েই আকরাম সাহেবের ইউনিফর্মের কলার চেপে ধরে। আলভি হাতের মুষ্টি বদ্ধ করে। সামান্য এগিয়ে যেতে নিলেই পিছন থেকে লতিফ মিয়া বাধা দেয়। আবারও দাঁড়িয়ে যায় আলভি। একজন কনস্টেবল যেয়ে গেটটা খুলে দেয়। ভেতর থেকে রকিব সহ তার বাকি বন্ধুরা হাসি উজ্জ্বল মুখে বেরিয়ে আসে। শহীদ সাহেবের আকরামের কলার ছেড়ে নিজের ছেলের কাছে যেয়ে দাঁড়ায়। আকরাম সাহেব আশেপাশে চোখ বুলায়। থানার জুনিয়র অফিসারেরা ওনার দিকে করুণাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। আকরাম সাহেব অপমান বোধ করলো, কিন্তু কিছু করার নেই। ক্ষমতাবান লোকেদের কিছু করতে গেলে নিজের চাকরি নিয়ে বিপদে পড়তে হবে। আলভি হেঁটে শহীদ সাহেবের দিকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়। তার চেহারায় তীব্র ভর্ৎসনা আছে। শান্ত গলায় আশ্বস্ত করলো সে। স্যার, আমি আপনার ছেলেকে থানায় নিয়ে এসেছি। শহীদ সাহেব আলভির দিকে একবার তাকিয়ে চোখের পলকের আগে আলভির গালে চড় মারার জন্য হাত উঠায়। আলভি শহীদ সাহেবের হাত ধরে ফেলে। এটা দেখে আকরাম সাহেবের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। অন্যান্য অফিসারদেরও একই অবস্থা। শহীদ সাহেব রেগে হাতটা ছাড়িয়ে নেয়। আলভি মুচকি হাসে। আমি আপনার থেকে বেশি ডেঞ্জারাস প্লেয়ার। টিকে থাকতে পুলিশের জয়েনিং করিনি। যতদিন আছি ততদিন রং পথে কাজ করে যাব। রকিব আলভির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শহীদ সাহেব তাকে কিছু বলতে দেয়নি। অযথা ঝামেলা বাড়াতে চান না তিনি। এলাকায় বেশ নাম ডাক আছে ওনার, তাই তো প্রতিবার মেয়রের পদটাই নিজ অবস্থান করিয়ে নেয়। আকরাম সাহেব শুধু মাথা ঝাঁকায়। কথাগুলো আলভির কানে আসা মাত্র তার চোখ জোড়া লাল হয়ে আসে। তবুও সে নিজেকে শান্ত করে। আলভি বড় মাছ ধরতে এসেছে, ছোট মাছ নয়। তবে ছোট মাছ ব্যবহার করে বড় মাছ ধরতে হবে, এটা হচ্ছে মূল কথা। অন্যদিকে তাকালে হবে না, নিজ লক্ষ্যে পৌঁছাতে হবে। আলভি শেষবারের মতো আকরাম সাহেবের ভয়কাতর চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে থানা থেকে বেরিয়ে যায়। বিদ্যুতের আঁকাবাঁকা রেখা চিরে দিল কালো আকাশটাকে। করাত করে ভীষণ আওয়াজে একটা বাজ পড়ল কোথাও। ঝড়ো হাওয়ায় নুয়ে পড়ছে গাছপালাগুলো। শহরের গাছপালার সংখ্যা অনেকটা কম, তবুও লক্ষ্য করা যায় একটানা তুমুল বর্ষণে থই থই করছে নিচু রাস্তাঘাটগুলো। বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা কমে গেছে, তবে আকাশটা মেঘায় আচ্ছন্ন হয়ে গেছে। আবার সাথে তো মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে আকাশে কোনো প্রকার তারার চিহ্ন নেই। মেঘের কালো আবরণে ঢেকে গেছে সমস্ত আকাশটা। চারিদিকে দ্রুত বেগে হাওয়া বইছে। বাতাসে শ্রাবণের ঘন কালো লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সে বেশ বিরক্ত বোধ করছে, তবুও বারবার চুলগুলো ঠিক করে নিচ্ছে। আকাশ থেকে পানি পড়া বন্ধ হওয়া মাত্র সে মোবাইলটা হাতে নিয়ে ছাদে চলে আসে। রাতের এই পরিবেশটা তার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা কিভাবে প্রকাশ করবে সেটার ভাষা তার জানা নেই। শ্রাবণী চিন্তা করছে তার জন্মদিনে পাওয়া রহস্যময় সেই গিফটের কথা। ছোটবেলার খেলার সাথে তাকে দেখা না দিয়ে এমন একটা উপহার পাঠিয়ে কোথাও উধাও হয়ে গেছে। রাফি একটা দামি ঘড়ি উপহার দিয়েছে শ্রাবণীকে। সেটার সাথে রহস্যময় চিঠিও আছে। চিঠিতে এমন লেখা যে, ছোটবেলার স্মৃতিগুলো ভুলে যাওয়া সম্ভব নয়। তোমার সাথে কাটানোর সময়গুলো এখনো আমার চোখের সামনে ভাসে। দুঃখ একটাই, আমাকে সকলে দূর করে দিয়েছে, আর আমি সবাইকে ভুলে একাকিত্ব রাজত্ব করছি। তবে আমার সঙ্গ দিয়েছে অনাথ আশ্রমের কিছু এতিম এবং অবহেলিত জনগণ। তাদের নিজের আপন করে নিয়েছি। আমি এখন অনেক বড় হয়ে গেছি, তুমি কম বড় হওনি। শারীরিক বুদ্ধির সাথে সাথে তোমার চিন্তাভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ এত বছর পর শহরে এসে কেন তোমার সাথে দেখা না করে হারিয়ে গিয়েছি। বলে রাখা ভালো, আমি হারিয়ে যাইনি। ভাবনাহীন শহরে কোনো অলিগলিতে আমার অবস্থান। কারো চোখের সামনে আসতে চাই না, তবে তুমি চাইলে আমাকে খুঁজে বের করতে পারো। কিন্তু কিভাবে সেটা রহস্য থাক। আমি সেখানে বেশি সময় অতিবাহিত করি যেখানে আমার পিতা বেশি সময় কাটাতো। আমি মরুভূমির বুকে হারাতে চাই না সেই স্মৃতিগুলো। সেগুলো নিয়ে আমি এখনো বেঁচে আছি। তোমাকে প্রতিদিন ভার্সিটির ক্যাম্পাসে দেখি, তুমিও আমাকে দেখো, তবে এখনো চিনতে পারোনি। সময় সকলেরই আসে, আর কিছু বলার নেই। ভালো থাকবে, দেখা হবে কোনো এক অগন্তুক সেজে। আর কিছু লেখা নেই, তবে এতটুকু লেখার মধ্যে অনেক কিছু প্রকাশ করা হয়েছে।
কিছু কথা শ্রাবণীর মাথায় আটকে গেছে, আর কিছু কথা সে বুঝতে পারেনি। সর্বশেষের কথাটা তাকে বেশ ভাবাচ্ছে। তোমাকে প্রতিদিন ভার্সিটি ক্যাম্পাসে দেখি, তুমিও আমাকে দেখো, তবে এখনো চিনতে পারোনি। কিন্তু কিভাবে? শ্রাবণীর কাছে রাফির ছোটবেলার একটা ছবি আছে, তবে সেই ছবির সাথে তাদের ক্যাম্পাসের কারো মিল সে পায়নি। শ্রাবণী এটা ভেবে খুশি হয়েছে তার কথা রাফি এখনো মনে রেখেছে। শ্রাবণীর মাথায় হঠাৎ ক্যাম্পাসের সবচেয়ে বোকা ছেলে রকির কথা মনে পড়ে। ছেলেটা গরিব হলেও মনটা তার ভীষণ ভালো, কেননা সে সবসময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে সবাই কত শত মজা করে, কত প্রকার অপমান করে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। হাসি মুখে সবসময় চলাফেরা করে। অপমানিত করা বিষয়গুলো সব মাথা পেতে নেয়। আবারও হালকা করে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে। শ্রাবণী দাঁড়িয়ে আছে। আজকে সে ভিজবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রকির ঘটনাটা নিয়ে সে বেশ চিন্তিত। বোকা ছেলেটা কেমন করে প্রপোজ করে ফেলেছে তাকে। শ্রাবণী কিছু বলতে যেও বলতে পারেনি। মন কেন যেন সাই দিচ্ছিল না রকির গালে চড় দেওয়ার জন্য। কি চাই এই মন, রাফি নাকি রকি? এই প্রশ্নের জবাব এতক্ষণে মস্তিষ্ক চিন্তা করে ফেলেছে, কিন্তু মন ডিসিশন দিতে দেরি করছে। রকির করা প্রপোজ গ্রহণ করতে পারবে না শ্রাবণী, কেননা তার বাবা শহরের একজন সম্মানিত ব্যক্তি। ক্যাম্পাসে শ্রাবণীর কত ভালো একটা রেপুটেশন আছে। যদি কেউ শুনে যে শ্রাবণী রকিকে ভালোবাসে, তাহলে এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করবে। শ্রাবণী চায় না তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক। তাহলে কি করবে সে? দ্বিতীয় অপশন রাফ, যাকে শ্রাবণী সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছে। রাফি এখন কত বড় হয়ে গিয়েছে, না জানি তার গার্লফ্রেন্ড আছে। শ্রাবণী চায় না সে কাউকে একতরফা ভালোবাসবে। রকি কি সত্যি আমাকে মন থেকে ভালোবাসে? কথাগুলো বলছে একে নেহাত চাপে পড়ে কথাগুলো বলছে। আমি বুঝতে পারছি না কি করব। আমার সাথেই কেন এমন হচ্ছে? কি ভুল আমার? মনে মনে কথাগুলো ভেবে কান্না করছে শ্রাবণী। তার চোখের জল বৃষ্টির পানির সাথে মিশে উধাও হয়ে গেছে। কোনটা তার চোখের জল আর কোনটা বৃষ্টির পানি কিছুই বোঝা যাচ্ছে না। দেয়ালে হেলান দিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সে। এখন পুরোদমে বৃষ্টি শুরু হয়েছে। কেউ ছাদে দাঁড়িয়ে কান্না করছে, আর কেউ রক্তের নেশায় শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। সময় হলে সে ঝাঁপিয়ে পড়বে আর রক্তের নেশায় মেতে উঠবে। একটার পর একটা খুন করে সে ক্ষান্ত হবে। সময় তখন দুপুর 12:55। একটা বাজতে আর 10 মিনিট বাকি। এক পলকের জন্যে চোখ মেলে তাকায় আলভি। বাদামি, সোনালি এবং সাদা রঙের সংমিশ্রণের একটা ঈগল পাখি টা দেখতে পেল সে। নিরবিচ্ছিন্ন আকাশে ডানা মেলে উঠছে। লম্বা গলা আরো লম্বা করে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সম্ভাব্য খোরাক হিসেবে ওকে বিবেচনা করা যায় কিনা। তীব্র রোদে চোখ জোড়া ধাঁধিয়ে যাওয়ায় পাতা বন্ধ করে ফেলেছে আলভি। তারপরও ঈগল পাখিটার বাদামি আকৃতি দেখতে পাচ্ছে সে। মুখের ভিতর পুরনো কাগজের কটু স্বাদ, কানে অস্পষ্ট ভন ভন খুঞ্চন, জিভ অসম্ভব মোটা লাগছে। গোলাপি ঠোঁটজোড়া শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। কিছুটা ভয় ভয় করছে ওর হৃদয় গভীরে। বিমূঢ় হতভম্ব। এই জায়গাটা মরুভূমির অতি নিকটে। আলভি একটু একটু করে সূর্যের তীব্র উজ্জ্বলতা সইয়ে নিয়ে চোখ মেলল। মাথার একপাশে সূর্য। কিছুক্ষণের জন্য চোখের দৃষ্টি ঘোরাচ্ছে সে। ঈগলটা এখনো আকাশে অবস্থানরত আছে। এটা একটা মস্ত বড় জঙ্গল। একটু দূরে প্রচুর গাছপালা। আলভি দাঁড়িয়ে রয়েছে ঘন একটা ঝোপের আড়ালে। ভূতা ভনভন আওয়াজটা এখনো বাজছে কানে। মাছের ভনভন নাকি অন্য কিছু বুঝতে পারছে না সে। আলভি এবার চোখ নয় ঘাড় ফেরালো। প্রায় 47 গজ দূরে একটা জিপ গাড়ি দাঁড় করানো রয়েছে। বিধ্বস্ত ছোট একটা জিপ গাড়ি। জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, তাই শুকনো ঝোপে আগুন লাগেনি। একটু চিন্তা করতেই সব মনে পড়ে গেল আলভির। কতক্ষণ আগে একটা জিপ গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষের সময় বাইক থেকে ছিটকে পড়ে ওর শরীর। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তার বাইকে। হামাগুড়ি দিয়ে লেলিহান শিকাগুলো নাগাল থেকে দূরে সরে আছে ও। এখন ওটা থেকে ধোঁয়া বেরোচ্ছে না, তবে জিপ গাড়ি থেকে এখন একটু একটু করে ধোঁয়া বের হচ্ছে। জিপ গাড়িতে কারা ছিল জানে না আলভি, কিন্তু যতদূর মনে পড়ছে 4 জন ব্যক্তি বসা ছিল গাড়িতে। সকলের মুখেই মাস্ক ছিল। চিহ্নিত করতে পারেনি সে। ভঙ্গিটা আড়ষ্ট, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে। উঠে বসলো আলভি। পরনে থাকা প্যান্টটা ছিঁড়ে গেছে, উড়োতে শুকনো মাটি লেগে রয়েছে। গায়ের পুলিশ ইউনিফর্মের শার্টটা এখন কয়েক ফালি কাপড় মাত্র। বাতাসে উড়ছে। কপালে হাত রেখে রোদ ঠেকানোর চেষ্টায় আছে সে। চারপাশটা আরেকবার ভালো করে দেখে নিল সে। গভীর অরণ্য, তাতে কোনো সন্দেহ নেই। তবে সবুজ ঘাস মোড়া ফাঁকা জায়গায় রয়েছে একটা। হঠাৎ সামনে দিয়ে স্যাত করে উড়ন্ত ছায়াটা চলে যেতেই আবারও আকাশে তাকালো আলভি। ঈগল পাখিকে দেখে এবার বন্ধু মমিনুলের কথা মনে পড়ে গেল ওর। আলভিকে জ্যান্ত দেখার পরও কিসের আশায় এখনো চক্কর দিচ্ছে ঈগলটা।
সাধারণত এই সকল পাখি মৃত জীবজন্তু বেশি পছন্দ করে। কোথাও কোনো প্রাণী মারা গেলে এদের দেখা মিলবে আবশ্যক। কোনো একটা কিছু অমঙ্গল আশঙ্কা করে সে। ঠিক তখনই বুকটা ছ্যাদ করে উঠল। আলভির কানে বিরক্তিকর আওয়াজটা আগের চেয়ে জোরালো লাগছে। ওখানে উপলব্ধি করলো শব্দটা আসলে ওর মাথার ভিতরে হচ্ছে না, ভেসে আসছে অকুস্থলের আরো কাছাকাছি কোথাও হতে। আলভির সম্পূর্ণভাবে বুঝে গেছে একঝাঁক মাছি ভন ভন করছে। বিধ্বস্ত বাইককে কোনো রকমে চেনা যাচ্ছে না। দাঁড়াতে গিয়ে পড়ে যাবার উপক্রম হলো আলভির। পা টুলছে, সারা শরীরে ব্যথা অনুভব হচ্ছে। তবে নেহাত ভাগ্যের জোরে মানুষ বাইক অ্যাক্সিডেন্টে এমন অক্ষত অবস্থায় বাঁচে। আর কিছু লোকের ভাগ্য চিরকালই বাকি সবার চেয়ে খারাপ যায়। বাম বাহুর লম্বা ক্ষতটা এরই মধ্যে শুকাতে শুরু করে দিয়েছে। বিধ্বস্ত জিপ গাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ও। কারা ছিল গাড়িতে আর কেনই বা আলভিকে দেখে পালিয়ে গিয়েছে, খুঁজে বের করতে হবে। জিপ গাড়িটার কাছে হেঁটে আসে মাছির ভনভন আওয়াজটা বড় বেশি বিরক্ত করছে আলভিকে। তবুও সে থেমে নেই। সামান্য ঝোঁকে গাড়ির ভেতর তাকাতে চাইছে ও। কি দেখতে পাবে জানা নেই। বুকের ভেতরটা ধকধক করছে, কিন্তু না, গাড়ির ভিতরে সে কাউকে দেখতে পেল না। তলপেটের ভেতরটা খালি খালি লাগছে। ব্যথা পেলে মানুষ এমনটাই অনুভব করে থাকে। আলভি জিপ গাড়ির কাছ থেকে ধীর পায়ে হেঁটে বাইকের ধ্বংসস্তূপের সামনে চলে আসে। এরই মধ্যে হঠাৎ স্থির হয়ে গেল আলভি। প্রায় 14 গজ দূরে রক্তাক্ত থ্যাতলানো মাংসের একটা দেহও দেখতে পায় আলভি। গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেদিকে। মানুষটা কি বেঁচে আছে নাকি মারা গেছে এটা দেখার জন্য সে মুখ ঘুরিয়ে তার দিকে করে। লোকটার কপাল আর নাক মুখ গাড়ির ধাক্কায় খুলির ভেতর সেধিয়ে গেছে। ঘাটটাও ভেঙে গেছে, কাপড় চোপড় ছিঁড়ে একাকার। সমস্ত গায়ে শুকিয়ে কেক হয়ে গেছে রক্ত। বড় আকারের একদল দেশি মাছি কমলা রঙের ফাটল ফুটো ইত্যাদি দিয়ে ভেতরে ঢুকছে। বাকিরা লাশটাকে ঘিরে বিরতিহীন উড়ছে। লোকটি অবশ্য পুরুষ ছিল, কেননা এই জঙ্গলে মহিলা আসার কোনো সম্ভাবনা নেই। লাশের অবস্থা দেখে আলভির বমি চলে আসার উপক্রম। সে পিছনে ফিরে ঘুরতে যাবে এমন সময় ফাঁকা জায়গার কিনারায় ঝোপের ভেতর কিছু একটা নড়ে উঠে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো সে। লাশের পিছনের ওই ঝোপ থেকে অত্যন্ত ভীরু ভঙ্গি নিয়ে বেরিয়ে এলো একটা জঙ্গলি পাগলা কুকুর। আলভির সাথে কুকুরটা চোকাচোকি হতেই অন্যদিকে তাকালো, যেন লজ্জা পাচ্ছে। অথচ কাঁচা মাংসের গন্ধ পেয়ে হা করা মুখের বাইরে বেরোনো জিভ থেকে লালা ঝরছে টপ টপ করে। এক পা করে এগিয়ে আসাটাও থামেনি। অভিজ্ঞ আলভি। এইসবই আসলে কুকুরের অভিনয়। কুকুর জানতে চায় জ্যান্ত দাঁড়িয়ে থাকা লোকটা ওকে বাধা দেবে নাকি, আর দিলেও অস্ত্রটা কি হবে, বন্দুক নাকি ধারালো ছুরি। আলভি এদিক ওদিক তাকাচ্ছে। এটা দেখে কুকুর বুঝে নিল জ্যান্ত দাঁড়িয়ে থাকা লোকটা নিরস্ত্র। তারপর যা ঘটলো চোখের পলকে। সামান্য দূরত্ব এক নিমিষে পার হলো কুকুরটা। লাশের একটা পাশ কামড়ে ধরে মাথা ঝাঁকিয়ে ছিঁড়ে নিল। এই 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 দূর হয় এখান থেকে, যা। শূন্য হাতে তেড়ে গেল আলভি। নিচের দিকে তাকিয়ে একটা জ্বলন্ত ডাল দেখতে পেয়ে হাতে তুলে নিল সে। চোখের পলকে ছুঁড়ে মারলো জানোয়ারটার দিকে। জোপেনে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে ছুটে পালালো কুকুরটা। তবে কায়দা করে মুখে এক টুকরো মাংস নিয়ে পালিয়েছে। রক্তাক্ত মৃত দেহটার দিকে আরেকবার তাকায় আলভি। এভাবে ফেলে রেখে যেতে কষ্ট হবে ওর। সে একজন পুলিশ অফিসার, এটা তার কর্তব্য। আলভি পকেটে হাত দেয়, মোবাইলটা বের করে হাতে নেয় সেটা। অতিরিক্ত চাপ খেয়ে বন্ধ হয়ে গেছে। সে মোবাইল চালু করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো না। মোবাইল অন হতেই সে কল লাগায় কনস্টেবল লতিফ মিয়ার উদ্দেশ্যে। কয়েকবার রিং হতে ওই পাশ থেকে কলটা রিসিভ করে লতিফ মিয়া বলে ওঠে, স্যার কোথায় আপনি? বড় সাহেব, সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি। এতগুলো কল দিয়েছি, আপনি একটা কল রিসিভ করেননি। কোথায় আছেন আপনি? কিছু বলছেন না কেন? স্টুপিড, আমাকে কথা বলার সুযোগ না দিয়ে কিভাবে কথা বলবো আমি? সরি স্যার, আপনি বলেন। লতিফ, মনোযোগ দিয়ে শোনো। আমি গাজীপুরে কালিয়াগঞ্জে একটা জঙ্গলে আটকে আছি। আমার বাইকটা জিপের সাথে ধাক্কা লেগে পুড়ে গেছে। একটা লাশ পড়ে আছে আমার পাশে। তুমি অতি দ্রুত এসে আমাকে উদ্ধার করো। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তুমি লোকেশন ট্র্যাক করে চলে আসো। আরেকটা কথা। মোবাইলটা বন্ধ হয়ে যায়। আলভি লক্ষ্য করেনি তার মোবাইলের চার্জ 0-তে নেমে এসেছে। এখন কি করবে সে? সিম বন্ধ থাকলে তো লোকেশন ট্র্যাকিং করতে পারবে না। রাগে আলভির চোখ মুখ লাল হয়ে গেছে। কি একটা অবস্থায় পড়েছে সে। তার মাথায় আসলো মৃতদেহের কথাটা। লাশটাকে এখানে ফেলে রেখে গেলে ততক্ষণে পোকা মাকড় আর শিয়াল শকুনের খোরাক হয়ে যাবে। এই অচেনা জঙ্গলে কবর খোঁড়ার জন্য কোথায় কোদাল পাবে ও? ফেলে রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আজকে যদি লোকটার জায়গায় আলভি থাকতো তাহলে তার ঠিক এই অবস্থাই হতো।
শিয়াল কুকুরের খোরাক হিসেবে নিচে পড়ে থাকতো। বলতে হবে স্রেফ ভাগ্যের জুড়ে অন্তত এখন পর্যন্ত বেঁচে আছে ও। তবে ভাগ্যের সবচেয়ে বড় পরীক্ষাটা সম্ভবত একটু পর সামনেই আসবে। শোনা গেছে এই জঙ্গলে আদিবাসীদের বাস। এমন এলাকা থেকে সুস্থ অবস্থায় সভ্য জগতে ফিরে যাওয়া বড় কঠিন কাজ। এত কিছু চিন্তা না করে আলভি খুঁজতে লাগলো এমন কিছু যেটা দিয়ে ছোটখাটো একটা কবর করা যায়। খুঁজলে হয়তো সত্যি সত্যি সবই পাওয়া যায়। অন্তত এই ক্ষেত্রে আলফির বেলায় সত্যি পাওয়া গেল লোহার একটা রড। ডগার দিকটা চ্যাপ্টাও ধারালো, ঘাস মোড়া নরম মাটি। এও ভাগ্যের সহায়তা। তাছাড়া আর কি বলা যায়, পাথুরে মাটি হলে তো এমন অস্ত্র দিয়ে পাথর খনন করে কবর করতে পারতো কিনা সন্দেহ। দ্রুত বেগে মাটি খুঁড়ছে আলফি আর ভাবছে এখন হাঁটা শুরু করলে কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট গ্রামের উপর দিয়ে যেতে হবে। আর সেই গ্রামটা আদিবাসীদের। পানি ও অস্ত্র ছাড়া ওখানে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত বিপজ্জনক হবে। হয় জঙ্গলি আদিবাসী, নয়তো হিংস্র কোনো জানোয়ারের পেটে চলে যাওয়ার আশঙ্কাই প্রবল। দুপুর আড়াইটা এক নাগারে আধা ঘন্টা মাটি খোঁড়ার পর যথেষ্ট গভীরে একটা কবর তৈরি করা সম্ভব হলো। আলফি গায়ের শার্টটা ফেলে শার্টটা লাশটাকে কোনো রকমে জড়ালো ও তারপর প্রায় বুকে জড়িয়ে ধরে কবরের নিচে নামালো। মৃত ব্যক্তিটাকে মাটি চাপা দেওয়ার পর খানিকটা হেঁটে এসে একটা উঁচু গাছে উঠে আলফি। মুহূর্তের মধ্যে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। প্রায় 1 ঘন্টার হাঁটলেই সে রাস্তায় যেয়ে পৌঁছাবে। ওখান থেকে হয়তো কোনো গাড়ি ধরে ঢাকায় ফিরতে পারবে সে। সময় খুব কম। গাছ থেকে নামে সে। একটু জিরিয়ে নেওয়া প্রয়োজন। দেরি করা ঠিক হবে না। একটু উঁচু টিলার সাথে হেলান দিয়ে গায়ে লিয়ে দেয় আলভি। সূর্যের আলো তার পা পর্যন্ত স্পর্শ করেছে। উরুতে সামান্য ব্যথা অনুভব করল সে। কোমরের কাবার পয়েন্ট থেকে পিস্তলটা হাতে নেয় সে। বিপদের আশঙ্কা প্রকাশ পাচ্ছে আশপাশ থেকে। মানুষের রক্তের গন্ধ সমস্ত জঙ্গলে ছড়িয়ে পড়ছে। হয়তো আরো কোনো হিংস্র প্রাণী আসতে পারে এখানে। পিস্তলে যথেষ্ট পরিমাণে বুলেট রয়েছে। যথাসম্ভব বিপদ কাটিয়ে উঠা যাবে। হালকা আরাম পেতেই চোখ জোড়া লেগে আসে আলভির। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। আকাশ থেকে ঈগলটা মাটিতে এসে নেমেছে। জিভগাড়ির পাশে এক টুকরো মাংস দেখতে পেল সে। নীরবে সেই মাংসের টুকরো মুখে তুলে আকাশ পানে উড়ে যায়। নিচে রয়ে যায় নিস্তব্ধ জঙ্গল। সাথে তো গভীর ঘুমে তলিয়ে যাওয়া এক দুর্বল প্রাণী। এই ছেলে, তুই এত বোকা কেন রে? হঠাৎ কথাটা শোনা মাত্র লাফ দিয়ে ওঠে রকি। পুকুরের কিনারায় লম্বা সিঁড়িগুলোর মধ্য থেকে মাঝারি দিকে ছিল রকি। পুকুরে কয়েকজন ছেলে নাইতে নেমেছে। সেদিকেই মূলত তার দৃষ্টি ছিল, কিন্তু চিন্তা করছিল অন্য কিছু নিয়ে। এরই মধ্যে পিছন হতে মেয়েলি কণ্ঠের আওয়াজ পেয়ে উঠে দাঁড়ায় সে। তার সামনাসামনি গোলাপি রঙের একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে শ্রাবণী। শাঁ শাঁ করে বাতাস বইছে। গনগনে সূর্য মাথার উপর। পিনপিন নীরবতা। রকি শ্রাবণীর চোখের দিকে তাকায়। শ্রাবণী চোখ ফেরাতে পারে না। রকির নীলাভ চোখ জোড়া বড়ই মায়াবী। এক তীব্র আকর্ষণ রয়েছে তাতে। রকি অস্বস্তিতে পড়ে যায়। চোখ নামিয়ে নেয় সে। ঝাপসা হয়ে আসে তার চোখ। স্মৃতির দরজা জানালা বন্ধ করে দেয় সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কেমন যেন ধূসর লাগে তার কাছে। পাশে বাতাস বইছে। ক্যাম্পাসের পশ্চিম দিকের খোলা জায়গাটায় প্রায়ই এসে দাঁড়ায় রকি। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে তার অন্তরে। বাম পাশের সিঁড়িটার দিকে একবার তাকায়। আনমনে পা বাড়ায় সিঁড়ির দিকে। হঠাৎ পিছন থেকে শ্রাবণী ডাক দেয়। ঘুরে দাঁড়ায় রকি। তবে কিছু বলে না, চুপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাথাটা নিচু করে রেখেছিস কেন? এবারও চুপ করে থাকে রকি। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। চশমাটা ঠিক করে নেয় সে। শ্রাবণী মোটামুটি বিরক্ত বোধ করছে, কিন্তু তবুও রকির প্রতি সে ক্ষিপ্ত হয়নি। এই মুখে তালা লাগিয়ে রেখেছিস কেন? কি হলো? কথা বলবি না আমার সাথে? রকির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে চেষ্টা করছে, তবুও পারছে না। তার কপাল বেয়ে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে। শ্রাবণী রকির চশমাটা খুলে নিজের হাতে রাখে। এবার রকি মুখ খুলে বলে, দয়া করে চশমাটা দিন। চশমা ছাড়া আমি সবকিছু ঝাপসা ঝাপসা দেখি। চশমাটার জন্য কথা বলি, আগে আন্দাজ করতে পারলি তো? এই কথা না বলে চশমাটাই রেখে দিলাম। যাকে সেসব কথা, এখন কাজের কথায় আসি। আমাকে প্রশ্নের জবাবগুলো দে। আরেকবার প্রশ্নটা করেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তুই এত বোকা কেন? কোথায়? আমি তো বোকা নই। তাহলে তুই কি চালাক? এটাও তো আমি বলিনি আমি যে চালাক। আচ্ছা, আপনি কি বোকার সংজ্ঞান জানেন? বোকার সংজ্ঞা আছে? তা মহাশয়, বোকার সংজ্ঞাটা কি? অবশ্যই আছে। এমনকি সবকিছু একটা সংজ্ঞা থাকে। যারা আমাকে বোকা মনে করে তাদের বৈশিষ্ট্যর মধ্যে বোকার সংজ্ঞা লুকিয়ে আছে। আমিও তোকে বোকা বলি, তার মানে কি আমি নিজেও বোকা? অবাক হয়ে প্রশ্ন করে শ্রাবণী। রকি মুচকি হাসে। মেয়েটা অতটা চালাক চতুর না। ক্যাম্পাসের বাজে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে। তার মস্তিষ্ককে বৃহদাকার সমস্যা হয়েছে। সহজ কথার উত্তরগুলো তাকে ভাবিয়ে তোলে।
রকি শ্রাবণীর দিকে হাত বাড়িয়ে দেয়। শ্রাবণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, বোঝার চেষ্টা করছে রকি হাত বাড়িয়েছে কেন। কি হলো, আমার চশমাটা দিন। এমন ভাবে তাকিয়ে আছেন কেন? শ্রাবণী এবার বুঝতে পারে। সে রকির চশমাটা দিয়ে দেয়। চশমা হাতে পেয়ে রকি চোখে লাগায় সেটা। আশেপাশে তাকায় সে। কলেজে নতুন আসা নিলয় নামের ছেলেটা তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। রকির মনে হলো জায়গাটা ত্যাগ করা প্রয়োজন, তাই সে শ্রাবণীকে কিছু না বলে উপরের সিঁড়িতে পা রাখে। অমনি শ্রাবণী রকির হাত চেপে ধরে। ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকায় সে। শ্রাবণীর চোখে মুখে রাগের ছাপে স্পষ্ট, কিন্তু কেন? হাত ছেড়ে দেয় শ্রাবণী। অযথা কারো বিরক্তির কারণ হতে চায় না সে। রকি মুক্তি পেয়ে হাঁটা শুরু করে। শ্রাবণী তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে নিলয় বিষয়টা পর্যবেক্ষণ করলো। তার মনে হলো রকি আসলেই অন্য জগতের। রকির সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেল নিলয়ের। রকি হাঁটতে হাঁটতে নিলয়ের কাছাকাছি চলে এসেছে। নিলয় প্রস্তুত হয় রকির সাথে কথা বলার জন্য। রকি একবার নিলয়কে লক্ষ্য করলো, তারপর আবার মাথাটা নিচু করে হাঁটে। নিলয়ের পাশ কাটিয়ে চলে গেল রকি। নিলয় কিছু বলতে পারলো না, বরং সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মুহূর্তের জন্য সে অন্য জগতে চলে গিয়েছিল এমন মনে হচ্ছে। রকির সাথে কি তাহলে অন্ধকার জগতের কোনো হাত রয়েছে? কে জানে, হয়তো রকি নিজেই বলতে পারবে। নিরাশ হয়ে মুখ ফিরিয়ে অজানা পথে হাঁটা ধরে পরিচিত এক যুবক।